Assalamu alaikum everyone. Welcome to the lecture 5 of Classics in Translation. আমরা পড়ছি হোমারের মহাকাব্য ইলিয়াড, Homer's famous legendary classic epic the Iliad. আমরা গত কয়েকটা লেকচারে কাহিনীর বেশ ভেতরে ঢুকে গেছি, বেশ কিছু ক্যারেক্টারের সাথে আমাদের পরিচয় হয়েছে। আমরা শুধুমাত্র কাহিনী বা ক্যারেক্টার নিয়েই ব্যস্ত নই, আমরা তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে দ্য ক্লাসিক এলিমেন্টস। কি কি উপাদানের সাপেক্ষে আমরা প্রমাণ করতে পারি যে হোমারের ইলিয়াড এটা একটা সার্থক ক্লাসিক এপিক। আমরা শুধু কাহিনী বুঝবো, শুধু ক্যারেক্টার বুঝবো তাই না, তার সাথে কি কি গুণাবলীর কারণে শিল্প সমালোচকরা হোমারের এই মহাকাব্যটাকে ক্লাসিক, ধ্রুপদী আখ্যা দিচ্ছেন, তার কারণগুলো আমরা বোঝার চেষ্টা করব। আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আফরোজা, আপনি জি স্যার। আমাদের এই সেকেন্ড স্লাইডে আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু, প্রথমে একটা আউটলাইন দেয়া আছে, আপনি এই আউটলাইনটা একটু পড়বেন। বুক জি স্যার। 16 আউটলাইন। জি স্যার। Book 16 outline 1 to 100. Patroclus tells Achilles that the Greeks are in serious trouble, and Achilles agrees Patroclus can return to battle in his that means Achilles armor. Then 101 to 24, Ajax retreats and the Greek ships are fired. Then 124 to 418, Achilles prays in vain to, to Zeus for Patroclus' safe return. Patroclus advances into battle and sends the Trojan flying in panic. 419 to 683, Patroclus kills Sarpedon and Hector leads to Trojan back into the attack. General fighting. Zeus watches the battle keenly. He makes Hector flee. Apollo rescues Sarpedon's body. থ্যাংক ইউ আফরোজা। Yes, sir. আমাদের আউটলাইনটা প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি। বুক 16 কিন্তু আমরা গত ক্লাসে শুরু করেছি, বিশেষ করে ওই যে লাইন 1 টু 100, এটা কিন্তু আমরা ইন ডেপথ ডিটেইলসে আমরা অ্যানালিসিস করেছি। গত ক্লাসে কি আলোচনা করেছি আমরা আমরা খুব সংক্ষেপে রিক্যাপ করি। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি পেট্রোক্লাস, সে কাঁদতে কাঁদতে, চোখের পানি ফেলতে ফেলতে অ্যাকিলিসের কাছে এসেছে। অ্যাকিলিসের কাছে এসে সে গ্রিকদের যে দুরবস্থা, ভয়ঙ্কর দুরবস্থা, তার বর্ণনা দিচ্ছে, যে গ্রিকদের অবস্থা খুবই শোচনীয়। অ্যাকিলিস তো খুব ভালো করেই জানে যে গ্রিকদের অবস্থা শোচনীয়, কারণ অ্যাকিলিস তো নিজেই সেই ব্যবস্থা করেছে। অ্যাগামেমনন অ্যাকিলিসকে অপমান করেছে এবং সেই রাগে অ্যাকিলিস শুধুমাত্র যুদ্ধক্ষেত্র থেকে বের হয়ে এসেছে তাই না, তাকে ছাড়া যেন গ্রিকরা কোনো যুদ্ধেই আর জিততে না পারে, সেই রকম একটা চুক্তি তার মাকে দিয়ে জিউসের সাথে করিয়ে নিয়েছে। অ্যাকিলিস যতদিন পর্যন্ত গ্রিকদের হয়ে যুদ্ধে না নামবে ততদিন পর্যন্ত গ্রিকরা কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং অ্যাকিলিসের সেই প্ল্যান ঠিকভাবেই কাজে লেগে যাচ্ছে। গ্রিকদের অবস্থা খুবই শোচনীয়। যত বড় বড় গ্রিক যোদ্ধা আছে তারা সবাই গুরুতর জখম, গুরুতর আহত। এমনকি গ্রিক আর্মির যে মূল চিকিৎসক ম্যাকায়ন, সেও রীতিমতো আহত। তার মানে গ্রিকদেরকে যে ঠিকমতো সেবা শুশ্রূষা করবে, হিলার, তাদেরও যথেষ্ট সংকট। পেট্রোক্লাস খুবই ভদ্র, খুবই জেন্টল একজন পার্সন। সে যখনই দেখতে পাচ্ছে যে তার দলের লোকদের অবস্থা এত শোচনীয়, যত বড় বড় যোদ্ধা তাদের অবস্থা শোচনীয়, এই দেখে পেট্রোক্লাস ভয়ে এবং আতঙ্কে তার চোখ দিয়ে পানি বের হচ্ছে, এবং তাদের দুঃখ কষ্ট দেখে তার মনে বেশ করুণার উদয় হচ্ছে, সহমর্মিতার উদয় হচ্ছে।
এই অবস্থায় সে অ্যাকিলিসের কাছে গিয়ে অ্যাকিলিসের সাহায্য প্রার্থনা করে। অ্যাকিলিস প্রথমে পেট্রোক্লাসকে চরমভাবে অপমান করে। অ্যাকিলিস খুব ভালো করেই জানে যে পেট্রোক্লাস কেন কাঁদছে, পেট্রোক্লাসের চোখ বেয়ে কেন অনর্গল টপ টপ করে পানি পড়ছে। তারপরেও অ্যাকিলিস পেট্রোক্লাসকে অপমান করে। অ্যাকিলিস পেট্রোক্লাসকে অপমান করলেও পেট্রোক্লাস খুব ভদ্রভাবেই তার জবাব দেয়। পেট্রোক্লাস খুব ভদ্রভাবে অ্যাকিলিসকে বলে যে অ্যাকিলিস, যদি তুমি যুদ্ধে আসতে পারো ভালো, যদি যুদ্ধে তুমি আসতে না পারো, যদি তোমার কোনো ব্যক্তিগত সমস্যা থাকে বা জিউস যদি তোমাকে নিষেধ করে থাকেন যুদ্ধ করার জন্য, তাহলে তুমি আমাদের একটা উপকার করো। তোমার যে যুদ্ধের পোশাক, তোমার যুদ্ধের বর্ম, ঢাল, তলোয়ার, তোমার যে মানে হেলমেট, যুদ্ধের হেলমেট, সেটা আমাকে ধার দাও। তোমার যুদ্ধের পোশাক পরে আমি যুদ্ধের ময়দানে যাব। তাতে কি হবে? তাতে ট্রোজানরা, যুদ্ধের পোশাক পরে আমি যখন যুদ্ধের ময়দানে দাঁড়াবো, ট্রোজানরা শুধু তোমার যুদ্ধের পোশাকটাকে চেনে। ট্রোজানরা মনে করবে অ্যাকিলিস চলে এসেছে, কিন্তু আসলে তো অ্যাকিলিসের পোশাক পরা থাকবো আমি। আমি যখনই তোমার পোশাকটা পরে যুদ্ধের ময়দানে দাঁড়াবো, ট্রোজানরা মনে করবে তুমি চলে এসেছো, তখন ভয়ে ওরা পালিয়ে যাবে। এবং সেই সুযোগে গ্রিকরা একটু স্বস্তি পাবে, তাদের যে আহত যোদ্ধারা তারা যেন নিরাপদে তাঁবুতে নিয়ে আসতে পারে, যাতে তাদের সেবা শুশ্রূষা করা যায়, তাদের ক্ষতস্থানের ট্রিটমেন্ট করানো যায়। অ্যাকিলিস রাজি হয়। অ্যাকিলিস রাজি হয়, তবে অ্যাকিলিস পেট্রোক্লাসকে কিছু নির্দেশনা দেয়, কিছু ওয়ার্নিং দিয়ে দেয়। কি কি ওয়ার্নিং ছিল সেটা গত ক্লাসে বলেছিলাম। নাম্বার ওয়ান, ডু নট ক্রস দ্য বাউন্ডারি। বাউন্ডারি যে আছে, গ্রিক এবং ট্রোজানদের যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটা ও যেন ক্রস না করে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যুদ্ধে যেন অংশগ্রহণ না করে। নাম্বার থ্রি, কোনো ট্রোজান সৈন্যকে সে যেন হত্যা না করে। যখনই পেট্রোক্লাস অ্যাকিলিসের ড্রেস পরে দাঁড়াবে, তখন তাকে দেখে ট্রোজানরা পালিয়ে যাবে। পালিয়ে যাওয়ার সাথে সাথে অ্যাকিলিস বারবার করে পেট্রোক্লাসকে বলেছে, ইউ মাস্ট রিটার্ন। সাথে সাথে তুমি আমার তাঁবুতে ফিরে আসবে, অন্য কারোর সাথে কোনো কথা বলবে না। পেট্রোক্লাস অ্যাকিলিসের সেই কথাটা শোনার পরেও পরবর্তীতে সেই কথাটা মানতে ব্যর্থ হয়। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। লাইন 1 to 100 we have already discussed in our previous lecture 4. এরপরে আমরা দেখতে পাচ্ছি লাইন 101 to 124। এইজ্যাক্স গ্রিক আর্মির একজন শক্তিশালী যোদ্ধা। এইজ্যাক্স, সে ট্রোজানদের সাথে যুদ্ধ করে আর পারছে না। ট্রোজানরা এতটাই সংখ্যায় বেশি যে এইজ্যাক্স একা তাদের সাথে যুদ্ধে পারছে না, সে পিছু হটছে, রিট্রিট করছে। সেই সুযোগে ট্রোজানরা গ্রিকদের কিছু কিছু জাহাজে আগুন ধরিয়ে দিয়েছে। গ্রিকদের সামনে হচ্ছে ট্রোজান, পিছনে সমুদ্র, তাদের একমাত্র সম্বল ছিল জাহাজ। এখন জাহাজে আগুন ধরিয়ে দেয়া মানে হচ্ছে গ্রিকদের অবস্থা একদম খুবই সংকটময়। গ্রিকদের জাহাজে আগুন লেগে গেছে। এই পরিস্থিতিতে অ্যাকিলিস জিউসের উদ্দেশ্যে প্রার্থনা করছে, প্রেয়ার করছে, কিন্তু প্রেইজ ইন ভেইন, কারণ অ্যাকিলিসের এই প্রার্থনা কোনো কাজে লাগবে না, এই প্রার্থনাটা ব্যর্থ হবে। অ্যাকিলিস প্রেইজ ইন ভেইন টু জিউস ফর পেট্রোক্লাসের সেফ রিটার্ন। অ্যাকিলিস চাচ্ছে পেট্রোক্লাস যেন নিরাপদে ফিরে আসে, কিন্তু আমরা জানি সেটা হবে না, সেটা হবার নয়। পেট্রোক্লাস অ্যাডভান্সেস ইনটু ব্যাটল, যেটা অ্যাকিলিস বারবার করে নিষেধ করেছে। ডু নট ক্রস দ্য বর্ডার, ডু নট অ্যাডভান্স, বারবার করে বলে দিয়েছে, কিন্তু পেট্রোক্লাস সেই কথাটা ভুলে গেল। পেট্রোক্লাস অ্যাডভান্সেস ইনটু ব্যাটল। পেট্রোক্লাস অ্যাকিলিসের নির্দেশ অমান্য করে যুদ্ধে অংশগ্রহণ করলো। যুদ্ধে অংশগ্রহণ করার পর যেটা হলো যে পেট্রোক্লাসের, ওর যে নেচার পুরো চেঞ্জ হয়ে গেল। গত দুই ক্লাসে আমরা পেট্রোক্লাসকে যেমন খুবই ভদ্র, খুবই অমায়িক, জেন্টলম্যান হিসেবে পেয়েছি, ভেরি জেন্টল, ভেরি সফট হার্টেড, কিন্তু যুদ্ধের ময়দানে ঢোকার পর পেট্রোক্লাস মানুষটা পুরো পরিবর্তন হয়ে গেল। যুদ্ধ মানুষকে কতটা পরিবর্তন করে দিতে পারে, যুদ্ধের ভয়াবহতা মানুষের চরিত্রকে কিভাবে পরিবর্তন করে দিতে পারে, একটা মানুষ কিভাবে বদলে যায়, সেটা আমরা পেট্রোক্লাসকে দেখলে চিনতে পারি। পেট্রোক্লাস যুদ্ধের ময়দানে ঢুকে হি অ্যাপিয়ার্ড লাইক এ মনস্টার, একটা দানবের মতো সে একের পর এক ট্রোজান সৈন্য হত্যা করতে লাগলো।
যেটা বারবার করে অ্যাকিলিস নিষেধ করে দিয়েছে যে ডু নট কিল আ সিঙ্গল ট্রোজান সোলজার। পেট্রোক্লাস শুনলো না। পেট্রোক্লাস লাইক এ মনস্টার হি স্টার্টেড কিলিং ওয়ান আফটার অ্যানাদার। তার এক একটা আঘাতে 5 জন 6 জন করে ট্রোজান সৈন্য তারা প্রাণ হারাতে লাগলো। পেট্রোক্লাস অ্যাডভান্সেস ইনটু ব্যাটল এন্ড সেন্ডস দ্য ট্রোজান ফ্লাইং ইন প্যানিক। ট্রোজানরা মানে ধরে নিচ্ছে যে এটা তো পেট্রোক্লাস না, এটা অ্যাকিলিস। অ্যাকিলিসের মতোই হাবভাব, অ্যাকিলিসের মতোই অ্যাটিচিউড, মুভমেন্ট। ট্রোজানরা মনে করেছে ইট ইজ অ্যাকিলিস হিমসেলফ, অ্যাকিলিস হিমসেলফ হ্যাজ রিটার্নড। কিন্তু তারা তো জানে না এই যুদ্ধের পোশাকের আড়ালে দ্যাট ইজ নট অ্যাকিলিস, পেট্রোক্লাস ইন অ্যাকিলিসেস আর্মার। পেট্রোক্লাস অ্যাকিলিসের যুদ্ধের পোশাক পরার পর ওর মধ্যে মনে হয় অন্যরকম তেজ চলে আসলো। সে পুরো মানুষটাই বদলে গেল। সেই জেন্টল সফট হার্টেড পারসন সে পুরো বদলে অন্যরকম এক জেন্টল একটা ভয়ঙ্কর দানবের মতো সে একের পর এক ট্রোজান সৈন্যকে হত্যা করতে লাগলো, একের পর এক। পেট্রোক্লাস কিলস সার্পেডন। সার্পেডন কে? সার্পেডন হচ্ছে ট্রোজান সেনাবাহিনীর, ট্রোজান আর্মির খুবই গুরুত্বপূর্ণ একজন সেনাপতি, ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ক্যাপ্টেন্স অফ ট্রোজান আর্মি। পেট্রোক্লাস সার্পেডনকে মেরে ফেললো। সার্পেডনকে মেরে ফেলা মানে হচ্ছে সার্পেডন হচ্ছে একটা বড় গ্রুপের নেতা, সেক্ষেত্রে এটা বেশ সিরিয়াস ড্যামেজ। কিলিং সার্পেডন ওয়াজ আ সিরিয়াস ড্যামেজ টু ট্রোজান আর্মি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই মুহূর্তে পেট্রোক্লাস অ্যাকিলিসের বেশে যুদ্ধের ময়দানে চলে আসছে এবং অ্যাকিলিসের সমস্ত নিষেধ উপেক্ষা করে সে যুদ্ধে অংশগ্রহণ করছে। বাইরে পেট্রোক্লাস যতই ভদ্র, যতই নম্র, যতই অমায়িক, যতই নরম হৃদয়ের অধিকারী মানুষ হন না কেন, কিন্তু যুদ্ধের ময়দানে প্রবেশ করার পর পেট্রোক্লাস ইজ লাইক টোটালি ডিফারেন্ট পারসন। যুদ্ধ পেট্রোক্লাসকে সম্পূর্ণ অন্যরকম এক ভয়ঙ্কর মারণাস্ত্র হিসেবে তৈরি করেছে। পেট্রোক্লাস ইজ অ্যাক্টিং লাইক এ মনস্টার। একের পর এক সৈন্য হত্যা করছে, শুধু সাধারণ ট্রোজান সৈন্য নয়, সে একজন খুবই গুরুত্বপূর্ণ সেনাপতি সার্পেডনকে সে মেরে ফেললো। ওই মুহূর্তে হেক্টর দেখলো যে পরিস্থিতি তো খুব খারাপ। হেক্টর তখনও জানে না যে অ্যাকিলিসের পোশাকে এ কিন্তু অ্যাকিলিস না, দ্যাট ইজ নট অ্যাকিলিস, দ্যাট ইজ পেট্রোক্লাস। হেক্টর বলছে যা আছে জীবনে। হেক্টর নিজের জীবন হাতে নিয়ে সে আক্রমণ শুরু করলো। হেক্টর ট্রোজানদেরকে লিড দিল ব্যাক ইনটু অ্যাটাক এবং জেনারেল ফাইটিং, তুমুল যুদ্ধ শুরু হলো, ভয়ঙ্কর যুদ্ধ। উপর থেকে জিউস মজা দেখছে, নিচে গ্রিক আর ট্রোজানরা যুদ্ধ করে প্রাণ হারাচ্ছে, উপর থেকে জিউস খুব ভালোভাবে খুব মজা নিয়ে এসে যুদ্ধ দেখছে। জিউস তখন হেক্টরকে বুদ্ধি দিল যে হেক্টর তুমি এখন যুদ্ধের ময়দান থেকে সরে যাও, তুমি এখন যুদ্ধের ময়দান থেকে সরে যাও, এখন অ্যাপোলো ম্যাজিক দেখাবে। জিউস হেক্টরকে পরামর্শ দিচ্ছে, হেক্টর বলছে যে ওকে, জিউস যখন এই সংকেত দিচ্ছে তার মানে ঘটনা সত্যি। জিউস জিউসের কথা মতো হেক্টর যুদ্ধের ময়দান থেকে সরে গেল। সেই সুযোগে অ্যাপোলো প্লেগ গড সে সার্পেডনের যে মৃতদেহ ডেড বডি সেটাকে উদ্ধার করে ট্রোজান আর্মিতে নিয়ে আসলো। এরপরে কি হচ্ছে আমরা আরেকটু আগাই। আমি রিকোয়েস্ট করব সাইয়েদা সুলতানা নীলিমা, দেখতে পাচ্ছেন? নীলিমা, ইমন, ইমন খান, দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। বাম পাশের কলামে দেখেন লেখা আছে 684 to 867, এখান থেকে একটু পড়েন। ওকে স্যার। Patroclus is warned of taking Ilium by Apollo. Patroclus kills Hector and charioteer and Cavrians.
Apollo was stripped Patroclus of his armor. Patroclus is stabbed by Euphorbus and finished off by Hector. Patroclus prophecies Hector's death at Achilles' hand. থ্যাংক ইউ। 684 থেকে 867 এই জায়গাটাতে পেট্রোক্লাসের মৃত্যু হয়। কিভাবে পেট্রোক্লাসের মৃত্যু হচ্ছে আমরা দেখি। পেট্রোক্লাস ইজ ওয়ার্নড অফ টেকিং ইলিয়াম বাই অ্যাপোলো। পেট্রোক্লাস যখন যুদ্ধের নেশায় অ্যাকিলিসের সব নির্দেশ ভুলে গিয়ে যুদ্ধের নেশায় সে একের পর এক সৈন্য হত্যা করছে আর ইলিয়ামের দিকে এগিয়ে যাচ্ছে। পেট্রোক্লাসের মধ্যে এমন এক যুদ্ধের নেশা পেয়ে বসেছে যে আজকেই সে যুদ্ধ জয় করে ফিরে যাবে। পেট্রোক্লাস যখন একের পর এক সৈন্য হত্যা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন অ্যাপোলো এসে পেট্রোক্লাসকে বলল, থামো, তুমি যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে এক্ষুনি ফিরে যাও, ডু নট অ্যাপ্রোচ। অ্যাপোলো পেট্রোক্লাসকে একদম সরাসরি থ্রেট দিল, সরাসরি ওয়ার্নিং দিল যে তুমি কিন্তু যদি নিজের জীবন বাঁচাতে চাও আর সামনে এগিয়েও না। পেট্রোক্লাস তখন যুদ্ধের নেশায় উন্মত্ত। এখন কিন্তু পেট্রোক্লাস সেই জেন্টল, সেই ভদ্র নম্র পেট্রোক্লাস না। এখন যুদ্ধ পেট্রোক্লাসকে সম্পূর্ণ অন্য একটা মানুষে পরিণত করেছে। যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের ভায়োলেন্স মানুষকে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। পেট্রোক্লাস অ্যাপোলোর কোনো নির্দেশ কোনো কেয়ার করলো না, সে মানলো না, সে সামনে এগিয়ে যেতে লাগলো। এগুতে গিয়ে হেক্টরের যে গাড়ি, হেক্টরের যে ঘোড়ার গাড়ি, সেই ঘোড়ার গাড়ির যে ড্রাইভার, সেই ঘোড়ার গাড়ির ঘোড়সওয়ার যে চ্যারিয়েটিয়ার সেব্রিয়নিসকে সে মেরে ফেললো। মানে পেট্রোক্লাসের টার্গেট ছিল হেক্টরকে হত্যা করা, কিন্তু হেক্টরের গায়ে না লেগে তার হেক্টরের যে ড্রাইভার চ্যারিয়েটিয়ার তার গায়ে লাগলো এবং সে মারা গেল। পেট্রোক্লাস কিল্ড সেব্রিয়নিস। মানে পেট্রোক্লাস একদম অ্যাপোলোর নিষেধ সরাসরি অমান্য করলো। এখন অ্যাপোলো তো মামুলি দেবতা না। অ্যাপোলো ইজ নট আ নর্মাল গড। অ্যাপোলো ইজ এ ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ভেঞ্জফুল গড। অ্যাপোলো যখন দেখলো যে পেট্রোক্লাস তার কথা অমান্য করলো, অ্যাপোলো তখন বলল যে ঠিক আছে, আমি তোমার সর্বনাশের ব্যবস্থা করছি। অ্যাপোলো তখন কি করলো, কায়দা করে পেট্রোক্লাসের গায়ে হেক্টরের যে যুদ্ধের পোশাকটা ছিল সেই পোশাকটা খুলে ফেললো অ্যাপোলো। এখন যুদ্ধের পোশাক কিন্তু খুবই জটিল একটা পোশাক, এটা কিন্তু নিজে নিজে একা একা পরা যায় না। বিশেষ করে অ্যাকিলিসের যে ড্রেস, এটা একা একা পরা সম্ভব না, এটা আরো দুইজন সাথী লাগে, দুইজন নিয়ে কায়দা করে পড়তে হয়। ইট ইজ নট ইজি টু ওয়্যার। আর একবার যদি ড্রেসটা খুলে যায় তাহলে সেটা আর পরা সম্ভব না। অ্যাপোলো এসে পেট্রোক্লাসের গা থেকে অ্যাকিলিসের যে আর্মার সেটা খুলে ফেললো। তখন তো পেট্রোক্লাস একেবারে অসহায়। শুধু তাই না, পেট্রোক্লাসের যে অস্ত্র আছে সেই অস্ত্র ভেঙে চুরমার হয়ে গেল। পেট্রোক্লাসের মাথায় যে হেলমেট ছিল সেটাও পড়ে গেল। একেবারে নিরস্ত্র, একেবারে ভালনারেবল অবস্থায় পেট্রোক্লাস। চিন্তা করেন পেট্রোক্লাস কোথায় দাঁড়ানো, তার হাতে কোনো অস্ত্র নাই, গায়ে কোনো বর্ম নাই, কোনো যুদ্ধের পোশাক কিছু নাই, তার হাত মাথায় হেলমেট নাই, একেবারে অসহায় অবস্থায় ট্রোজানদের মাঝখানে। কিছুক্ষণ আগেই সে প্রচুর ট্রোজান সৈন্য হত্যা করেছে, এখন নিরস্ত্র অবস্থায় ট্রোজানদের সামনে। এখন ট্রোজানরা কি ওকে ছেড়ে দেবে? কখনোই ছেড়ে দেবে না। পেট্রোক্লাস একেবারে নিরস্ত্র। তখন পেট্রোক্লাসকে পিছন থেকে বল্লম দিয়ে আহত করে হচ্ছে ইউফরবাস। ইউফরবাস এসে পেট্রোক্লাসের পিঠের মধ্যে বল্লম দিয়ে আঘাত করে। তারপর পেট্রোক্লাস নিচে পড়ে যায়। পেট্রোক্লাস যখন নিচে পড়ে যায় তখন একেবারে তো নিরস্ত্র, তার হাতে কোনো অস্ত্র, কোনো রকম অস্ত্র নাই, শরীরে কোনো রকম বর্ম, মাথায় শিরস্ত্রাণ কিচ্ছু নাই, কোনো ঢাল তলোয়ার কিছু নাই। পেট্রোক্লাস একেবারে নিরস্ত্র। ঠিক ওই মুহূর্তে হেক্টর পেট্রোক্লাসকে হত্যা করে। পেট্রোক্লাস ইজ ফিনিশড অফ বাই হেক্টর। মৃত্যুবরণ করতে করতে ডাইং পেট্রোক্লাস হি প্রফেসিজ হেক্টরস ডেথ। মৃত্যুর মুহূর্তে পেট্রোক্লাস হেক্টরের মৃত্যুর ভবিষ্যৎবাণী করে যায়। অ্যাকিলিসের হাতে হেক্টরের মৃত্যু হবে। অ্যাকিলিসের হাতে হেক্টরের মৃত্যু কিভাবে হবে তার ভবিষ্যৎ বর্ণনা করে দিয়ে পেট্রোক্লাস মৃত্যুর কোলে ঢলে পড়ে। পেট্রোক্লাস
সে মৃত্যুবরণ করে। এটা হচ্ছে আমাদের আজকের ফোকাস। আজকে আমরা এই এইটুকু কাহিনী বোঝার চেষ্টা করব, একই সাথে কিছু চরিত্র বোঝার চেষ্টা করব, তার মধ্যে পেট্রোক্লাসকে আরো গভীরভাবে বোঝার চেষ্টা করব, হেক্টরকে আরো গভীরভাবে বোঝার চেষ্টা করব, এই দুটো ক্যারেক্টারকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। সো এখন আমরা উইদাউট ফার্দার এডু আমরা মূল কাহিনীতে, মূল টেক্সটে ঢুকে যাই। আলী সাদমান দেখতে পাচ্ছেন? আলী সাদমান। জি স্যার। হ্যাঁ, এই যে ডান পাশে দেখেন লেখা বাট পেট্রোক্লাস, এখান থেকে একটু পড়বেন। বাট ওকে স্যার। পেট্রোক্লাস। But Patroclus, with murder in his heart, leapt on the enemy. 3 times he charged with an intimidating yell like impetuous Rs, and 3 times he killed 9 men. But when he leaped in like something superhuman for the 4th time, then Patroclus, the end, was in sight. In the heat of the battle, Phoebus encountered you, Phoebus most terrible. থ্যাংক ইউ। কাহিনী কি হচ্ছে আমরা দেখি। আমরা গত ক্লাসে দেখলাম যে পেট্রোক্লাস কত ভদ্র, কত নম্র, কত অমায়িক, সাচ এ জেন্টলম্যান, এমপ্যাথেটিক, এত নরম মনের মানুষ। কিন্তু পেট্রোক্লাস যখন আজকে অ্যাকিলিসের ড্রেস পরে যুদ্ধের ময়দানে আসলো, সেজন্য পুরো অন্য মানুষ, পুরোই অন্য মানুষ। দেখেন কি ভয়ঙ্কর। মানে যুদ্ধ পেট্রোক্লাসকে একটা মনস্টার, একটা দানবে পরিণত করেছে। বাট পেট্রোক্লাস উইথ মার্ডার ইন হিজ হার্ট, পেট্রোক্লাসের হৃদয়ে তখন শুধু হত্যার ইচ্ছা। পেট্রোক্লাসের মনে শুধু একটার পর একটা ট্রোজান সৈন্য সে হত্যা করবে। বাট পেট্রোক্লাস উইথ মার্ডার ইন হিজ হার্ট লেফট অন দ্য এনিমি। অ্যাপোলো কিন্তু ওকে বারবার নিষেধ করেছে, পেট্রোক্লাস তুমি সামনে এসো না, নিজের জীবন যদি বাঁচাতে চাও ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। কিন্তু অ্যাপোলোর নির্দেশ পেট্রোক্লাস ক্যারি করলো না। উইথ মার্ডার ইন হিজ হার্ট লেফট অন দ্য এনিমি। পেট্রোক্লাস ভয়ঙ্কর জন্তু যেমন শিকারের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেই রকম পেট্রোক্লাস ট্রোজান আর্মির উপর ঝাঁপিয়ে পড়ল। 3 times he charged with an intimidating yell. ভয়ঙ্কর গর্জন করে সে 3 বার আক্রমণ করলো। 3 বার সে তার বর্ষা দিয়ে আক্রমণ করলো। লাইক ইম্পেচুয়াস এইরিস। এইরিস হচ্ছে যুদ্ধের দেবতা। এইরিস যেমন গর্জন করে, ঠিক একইভাবে পেট্রোক্লাস এইরিসের মতো গর্জন করছে। 3 বার সে গর্জন করলো। 3 times he charged with a roar and 3 times he killed 9 men. 3 বার 3 আঘাতে সে একেবারে 9 জনকে মেরে ফেললো। চিন্তা করেন কি ভয়ঙ্কর। 3 বার সে আঘাত করলো, 3 বারে 3 তিরিক্ষে 9 জন, মানে প্রতি আঘাতে 3 জন করে মানুষ মৃত্যুবরণ করেছে পেট্রোক্লাসের হাতে। পেট্রোক্লাস যে শুধু অ্যাপোলোর নির্দেশ অমান্য করলো তাই না, সে 3 বার 3 আঘাতে 9 জন মানুষকে মেরে ফেললো। তাহলে চিন্তা করেন পেট্রোক্লাস কি ভয়ঙ্কর দানবের মতো, পেট্রোক্লাস কি ডেঞ্জারাস কিলিং মেশিন। তখন অ্যাপোলো আর এই বেয়াদবি নিতে পারলো না। But when he leapt in like something superhuman for the 4th time, 4 বারের যখন, 4 বারের চতুর্থবারের মতো যখন পেট্রোক্লাস গর্জন দিতে যাবে, তখন কি হলো? তখনই হলো সর্বনাশ। পেট্রোক্লাস, ওর চোখের সামনে দ্য এন্ড ওয়াজ ইন সাইট। পেট্রোক্লাস তখন ভালো মতোই বুঝতে পারলো যে তার জীবনের আয়ু শেষ, তার সময় শেষ। ইন দ্য হিট অফ দ্য ব্যাটল, যুদ্ধের সেই ভয়ঙ্কর মুহূর্তে তার মাথা কাজ করছিল না। ফিবাস, ফিবাসকে, অ্যাপোলোর আরেক নাম হচ্ছে ফিবাস, FOE, এখানে ওটা উচ্চারণ হয় না। ফিবাস, ফিবাস এনকাউন্টার্ড ইউ। তখন অ্যাপোলো পেট্রোক্লাসকে আক্রমণ করলো। ফিবাস মোস্ট টেরিবল। এবং অ্যাপোলো যদি কারো শত্রু হয়, তার চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে। তখন ওই মুহূর্তে পেট্রোক্লাসকে আক্রমণ করলো অ্যাপোলো নিজে। অ্যাপোলো, ফিবাস অ্যাপোলো হিমসেলফ অ্যাটাকড পেট্রোক্লাস। আনারকলি আইভি, আনারকলি আইভি। আনারকলি আইভি শুনতে পাচ্ছেন?
নূর ইসলাম শুনতে পাচ্ছেন? নূর, Yes, sir. হ্যাঁ, বাম পাশের কলামটা একটু পড়বেন। পেট্রোক্লাস Patroclus, yes, sir. Patroclus had not seen him coming through the the মেইহেম god মেইহেম mayhem. The god had warped himself in a thick mist for the meeting. He stood behind Patroclus now and struck his back স্ট্রাইকিং and striking his back and broad shoulder with the flat and his hand. He made Patroclus' eyes spin and knocked the helmet off his head. থ্যাংক ইউ। পেট্রোক্লাস যখন যুদ্ধের নেশায় উন্মত্ত, ঠিক ওই মুহূর্তে অ্যাপোলো কি করলো? তার চারদিকে ঘন কুয়াশা দিয়ে জড়িয়ে ধরলো। wrapped himself মানে জড়িয়ে ধরা। ঘন কুয়াশা দিয়ে পেট্রোক্লাসের চারদিকে ঘিরে ধরলো। তারপর পেছন থেকে এসে পেট্রোক্লাসের পিঠের মাঝখানে জোরে থাবা দিল। অ্যাপোলো স্টুড বিহাইন্ড পেট্রোক্লাস নাও, পেট্রোক্লাসের পেছনে চলে গেল অ্যাপোলো। তারপর কি করলো? স্ট্রাইকিং হিজ ব্যাক অ্যান্ড ব্রড শোল্ডার, তার পিঠের মধ্যে, ঘাড়ের মধ্যে জোরে তার হাত দিয়ে জোরে একটা ধাক্কা দিল, জোরে একটা থাবা দিল। সেই ভয়ঙ্কর থাবায় কিছুক্ষণের জন্য পেট্রোক্লাস ধাঁধা লেগে গেল। হি মেড পেট্রোক্লাসেস আইস স্পিন, হঠাৎ করে ধাক্কা লাগলে আমাদের চোখ যেমন ঘুরে যায়, জোরে একটা থাবা দেওয়ার কারণে পেট্রোক্লাসের চোখ ঘুরে গেল। and knocked the helmet off his head, তখন পেট্রোক্লাসের মাথা থেকে হেলমেটটা মাটিতে পড়ে গেল। দিস ইজ এ সিম্বল। সৈন্য, গত ক্লাসের আগের ক্লাসে বলেছিলাম যে হেক্টর তার হেলমেটটাকে মাটিতে রেখেছিল। হেলমেট মাটিতে রাখা মানে হচ্ছে এটা মৃত্যুর সংকেত, অশনি সংকেত। এইখানে পেট্রোক্লাসের মাথা থেকে হেলমেটটা মাটিতে পড়ে যাচ্ছে। দিস ইজ অলসো দ্য সিম্বল অফ ইম্পেন্ডিং ডেথ, আসন্ন মৃত্যুর সংকেত। পেট্রোক্লাসের মাথা ঘুরে গেল আর মাথা থেকে হেলমেটটা মাটিতে পড়ে গেল। তারপর কি হচ্ছে? নাদিয়া হোসেন প্রভা, নাদিয়া হোসেন প্রভা Yes, sir. ডান পাশের কলামে পড়েন উইথ ইটস হেভি ভিজা। With its heavy visor, it rolled, clattering away under the horse hoofs, and its plumb was defiled with blood and dust. It had not been allowed to defile that crested helmet in the dust before, when it protected the head and handsome face of godlike Achilles. But now Zeus granted it to Hector to wear, since he was very close to death. এখন এখানে The কি long হচ্ছে এটা আমরা একটু পড়ে নেই। পেট্রোক্লাসের মাথা থেকে যে হেলমেটটা মাটিতে পড়ে গেল, এটা আসলে হেলমেটটা আসলে কার? হেলমেটটা কিন্তু পেট্রোক্লাসের না, ইট ইজ অ্যাকচুয়ালি অ্যাকিলিসের হেলমেট, অ্যাকিলিস ধার দিয়েছিল। এই হেলমেট কখনো নোংরা হয়নি, কখনো মাটিতে পড়েনি, এতে কখনো ময়লা আবর্জনা লাগেনি, কিন্তু প্রথমবারের মতো এই হেলমেটটাতে ধুলো এবং রক্ত লেগে গেল। এইভাবে এই হেলমেটটা কখনো নোংরা হয়নি। When it protected the head and the handsome face of godlike Achilles, যতদিন পর্যন্ত অ্যাকিলিসের মাথায় এই হেলমেটটা ছিল ততদিন পর্যন্ত এটাতে কোনোদিন ময়লা লাগেনি, কিন্তু এখন প্রথমবারের মতো, the first time, সেই হেলমেটটা রক্ত এবং ধুলায় গড়াগড়ি খাচ্ছে। কেন? কারণ জিউস জিউস গ্রান্টেড ইট টু হেক্টর টু ওয়্যার, এই হেলমেট এখন পড়বে হচ্ছে হেক্টর। পেট্রোক্লাসের মাথা থেকে যে হেলমেটটা মাটিতে পড়ে গেল, এই হেলমেট আর কোনোদিন পেট্রোক্লাস পড়তে পারবে না, এই হেলমেটটা পড়বে এখন হেক্টর। কেন? কারণ পেট্রোক্লাস ওয়াজ ভেরি ক্লোজ টু ডেথ। স্যার হ্যাঁ, স্যার একটু একটা কথা বলি। জি, স্যার এখানে তো হচ্ছে লাইক সব যারা হচ্ছে হিউম্যান ছিল ওদের মধ্যে হচ্ছে মানে ওয়ারটা অ্যাকচুয়ালি হচ্ছিল, বাট এটা কি স্যার একটা ইনজাস্টিস ছিল না পেট্রোক্লাসের সাথে, যে স্যার মানে ও যুদ্ধ করার সময় মাঝখান থেকে গড এসে হচ্ছে এখানে ওকে করলো?
অ্যাপোলো তো ট্রোজানদের পক্ষে। আচ্ছা আচ্ছা। অ্যাপোলো ওকে নিষেধ করছে না যে তুমি কিন্তু জি সামনে স্যার। আগাবা না। জি স্যার। পেট্রোক্লাস কিন্তু অ্যাপোলোর কোনো কথাই শুনলো না। জি স্যার। অ্যাপোলো সেই বেয়াদবিটা মেনে নিতে পারেনি। এখন আচ্ছা অ্যাপোলো কি করে, অ্যাপোলো কিন্তু পেট্রোক্লাসকে কোনো মেরে ফেলছে না, অ্যাপোলো এসে কি করলো, ওর যে যুদ্ধের পোশাকটা সেটা খুলে ফেলে দিচ্ছে। জি স্যার। কিভাবে খুলে ফেলে দিচ্ছে দেখেন। তারপর পরের পার্টটা আমি পড়ে দিচ্ছি। দ্য লং শ্যাডোড স্পিয়ার, হিউজ এন্ড থিক, হেভি উইথ ইটস হেড অফ ব্রোঞ্জ। পেট্রোক্লাসের হাতে যে ভয়ঙ্কর বল্লমটা ছিল, যে অস্ত্রটা দিয়ে সে এতক্ষণ অনেকগুলো ট্রোজান সৈন্যকে মেরে ফেলেছে, সেই অস্ত্রটা পেট্রোক্লাসের হাতের মধ্যে থেকেই ওয়াজ শ্যাটার্ড ইন পেট্রোক্লাসেস হ্যান্ড। মানে পেট্রোক্লাস ফিল করলো যে ওর হাতের অস্ত্রটা ভেঙে চুরমার হয়ে গেল। ভাঙলো কে? অ্যাপোলো। পেট্রোক্লাসের হাতে একমাত্র যে অস্ত্রটা ছিল, সেই অস্ত্রটা পেট্রোক্লাসের হাতেই ভেঙে চুরমার হয়ে গেল। তাহলে কি কি হলো? প্রথমত ফার্স্টলি পেট্রোক্লাসের মাথা থেকে হেলমেটটা পড়ে গেল, তার মানে পেট্রোক্লাসের মাথাটা ভালনারেবল। এরপর পেট্রোক্লাসের হাতের যে অস্ত্রটা ছিল সেটা ভেঙে চুরমার হয়ে গেল। নাও পেট্রোক্লাস ইজ মানে নিরস্ত্র, উইদাউট এনি আর্ম। তারপর কি হলো? দ্য ফ্রিঞ্জড শিল্ড উইথ ইটস স্ট্র্যাপ ফেল ফ্রম হিজ শোল্ডার টু দ্য গ্রাউন্ড। যে ঢাল দিয়ে সে এতক্ষণ যুদ্ধ করছিল, ঢাল ঢাল কিন্তু বহন করা সহজ ব্যাপার না। এটা অনেকগুলো বেল্ট দিয়ে, অনেক স্ট্র্যাপ দিয়ে হাতের মধ্যে বাঁধা থাকে। এটা লাগাতে অনেক সময় লাগে, একা একা লাগানো যায় না, আরো 2-3 জন হাতে সাথে থাকলে তাড়াতাড়ি লাগানো যায়। কিন্তু তখন তো পেট্রোক্লাস একা, ওর আশেপাশে তো কেউ নাই, ওকে সাহায্য করার মতো কেউ নাই। যে ঢালটা দিয়ে সে এতক্ষণ যুদ্ধ করছিল, সেই ঢালটা মাটিতে পড়ে গড়িয়ে অন্য জায়গায় চলে গেল, তার ঘাড় থেকে খুলে নিচে পড়ে গেল। And Lord Apollo, son of Zeus, undid the body armor on his chest. কি হচ্ছে? And Lord Apollo, son of Zeus, undid the body armor on his chest. শেষ যে বর্মটা পেট্রোক্লাসের গায়ে ছিল, তখনকার সময় বর্মগুলো কেউ একা একা পড়তে পারতো না, সঙ্গী লাগতো, আরেকজন মানুষ লাগতো সেটা পড়ার জন্য। একবার যদি শরীর থেকে বর্ম খুলে পড়ে যায়, সেটা পড়া সহজ ব্যাপার না, বিশেষ করে যুদ্ধের ময়দানে সেটা তো অসম্ভব। পেট্রোক্লাসের গায়ে কার বর্ম ছিল, কার বডি আর্মার ছিল? অ্যাকিলিসের। অ্যাকিলিসের বিখ্যাত শাইনি বডি আর্মার। অ্যাপোলো এসে সেই আর্মারটা খুলে দিল এবং পেট্রোক্লাসের শরীর থেকে সেটা মাটিতে পড়ে গেল। খুবই সংকটাপন্ন, খুবই সংকটময় অবস্থা ওই মুহূর্তে। পেট্রোক্লাস, তার পক্ষে কোনোভাবেই সম্ভব না সেই বডি আর্মার আবার নতুন করে পরা, আবার ঢালটা তার ঘাড়ের সাথে লাগানো, হেলমেট তো দূরে চলে গেছে, ঘোড়ার খুরের বাড়ি খেয়ে দূরে চলে গেছে। মানে পেট্রোক্লাসের অবস্থা একেবারে নিরস্ত্র, একদম ভালনারেবল, খুবই সংকটময় অবস্থা। তার মাথায় কোনো হেলমেট নাই, তার কোনো হাতে কোনো অস্ত্র নাই, ঢাল মাটিতে পড়ে গেছে, বডি আর্মারটাও খুলে নিচে পড়ে গেছে। এই কাজটা কে করলো বলতে পারেন? কে করলো? অ্যাপোলো। স্যার অ্যাপোলো। অ্যাপোলো। অ্যাপোলো কিন্তু সরাসরি পেট্রোক্লাসকে হত্যা করলো না, কিন্তু পেট্রোক্লাসকে হত্যা করার মতো যাবতীয় পরিস্থিতি তৈরি করে দিল। কি কি পরিস্থিতি তৈরি করলো? নাম্বার 1, তার হেলমেটটা ফেলে দিল। নাম্বার 2, তার হাতের যে অস্ত্র সেটা ভেঙে চুরমার হয়ে গেল। নাম্বার 3, তার ঢালটা গড়িয়ে নিচে পড়ে গেল। নাম্বার 4, তার যে বডি আর্মার সেটা খুলে পড়ে গেল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যাপোলো এত জোরে পেট্রোক্লাসের ঘাড়ে থাবা দিয়েছিল যে পেট্রোক্লাস কিছুক্ষণের জন্য সে ধাঁধা লেগে গেল, সে বুঝতে পারছে না কি হচ্ছে। মানে কিছুক্ষণের জন্য সে স্থবির হয়ে গেল, একদম মানে স্টিল হয়ে গেল। এক মুহূর্তের ব্যবধানে পেট্রোক্লাস, ভয়ঙ্কর পেট্রোক্লাস থেকে এখন একেবারে নিরস্ত্র অসহায় পেট্রোক্লাস। নীলিমা দেখতে পাচ্ছেন? জি স্যার।
পড়েন তো, a fatal blindness. A fatal blackness overtook Patroclus. His shining lamps were Paralyzed. paralyzed, and as he stood there is a dress, a Dardanian. Dardanian called Euphorbus. Euphorbus, son of the Bertholus, come up behind him at close range, throw a sharp Spear. and spear and hit him in the middle of back between the shoulders. He was the আচ্ছা, first. আগে না এটুকু আমরা একটু ব্যাখ্যা করে নেই। একটু আগে যেটা বললাম যে মাথায় কোনো হেলমেট নাই, কোনো ঢাল নাই, হাতে কোনো অস্ত্র নাই, শরীরে যে বডি আর্মার ছিল সেটাও খুলে গেছে। তার মধ্যে অ্যাপোলো পেট্রোক্লাসের ঘাড়ে এত জোরে থাবা দিয়েছে যে কিছুক্ষণের জন্য পেট্রোক্লাস অন্ধ হয়ে গেল, তার চোখ কাজ করছে না, সে কিছু দেখতে পাচ্ছে না। হিজ শাইনিং লিম্বস ওয়্যার প্যারালাইজড, তার হাত পা অবশ হয়ে গেল। অ্যাজ হি স্টুড দেয়ার ইন ডেজ, মানে একদম প্যারালাইজড হয়ে দাঁড়িয়ে গেল। তখন ইউফরবাস নামে এক সৈন্য পেছন থেকে এমনিতে কিন্তু পেট্রোক্লাস একেবারে অসহায় নিরস্ত্র, সেই অবস্থায়ও পেছন থেকে কাপুরুষের মতো ইউফরবাস তার পিঠের মধ্যে বল্লম ঢুকিয়ে দিল। স্পিয়ার, ধারালো বল্লম ঢুকিয়ে দিল। ইন দ্য মিডল অফ দ্য ব্যাক বিটুইন দ্য শোল্ডার, দুই কাঁধের মাঝখানে, পিঠের মাঝখানে বল্লমটা ঢুকিয়ে দিল। এই ছিল প্রথম আঘাত। তারপর পড়েন, হি ওয়াজ দ্য ফার্স্ট। He was the first then to let fly at you. তারপর চ্যারিয়টিয়ার, charioteer পেট্রোক্লাস। Patroclus, he did not kill you. After pulling out the ash spear from his flesh, he ran back and mingled with the cloud. Mingled with the cloud. He did not stay a flight. Patroclus, defenseless, through he was, and now and now he overcome by the goddess blow and ইউফরবাসের স্পিয়ার, Euphorbus's spear. Patroclus Patroclus began to retreat into his own contingent and of the warrior to avoid death. When Hector was saw great-hearted Patroclus wounded and in retreat, he was made his way toward him, threw the rake up, and coming up, stabbed him stamped him with his spear in the law of belief, divining the bronze driving the bronze clean through. Patroclus thudded to the ground, throw the whole Greek army into consternation. থ্যাংক ইউ। কি হচ্ছে এখানে? যখন পেট্রোক্লাস অ্যাপোলোর থাবা খেয়ে কিছুক্ষণের জন্য একদম ধাঁধা লেগে গেল, নড়াচড়া করতে পারছে না, তখন ইউফরবাস কাপুরুষের মতো পিছন থেকে তার পিঠের মধ্যে বল্লম ঢুকিয়ে দিল। বল্লম ঢুকিয়ে সে কিন্তু ফাইট কন্টিনিউ করলো না, বল্লমটা আবার বের করে কাপুরুষের মতো আবার পালিয়ে গেল। পেট্রোক্লাস কিন্তু তার হাতে কোনো অস্ত্র নাই, কোনো ঢাল নাই, হেলমেট নাই, কোনো বডি আর্মার নাই, তারপরেও পেট্রোক্লাসকে কি পরিমাণ ভয় পাচ্ছে দেখেন। After pulling out the ash spear from his flesh, he ran back and mingled with the crowd. আবার পালিয়ে ভিড়ের মধ্যে মিশে গেল। He did not stay to fight Patroclus. পেট্রোক্লাসের সাথে লড়াই করার মতো সাহস ইউফরবাসের ছিল না।
কিন্তু পেট্রোক্লাস তো আহত। ওর পিঠে তো বল্লম লেগে গেছে। ডিফেন্সলেস, পেট্রোক্লাস একদম অসহায়, ডিফেন্সলেস। And now, overcome by the god's blow, অ্যাপোলো তো পিঠের মধ্যে একটা থাবা দিয়েছে, তারপর ইউফরবাস তার পিঠে বল্লম ঢুকিয়ে দিয়েছে। পেট্রোক্লাস began to retreat. তখন পেট্রোক্লাস বুঝতে পারলো যে তার আসলে মৃত্যু সন্নিকটে, যেভাবে হোক জীবন বাঁচাতে হবে। জীবন বাঁচানোর জন্য তখন পেট্রোক্লাস পিছু হটা শুরু করে। অবশেষে পেট্রোক্লাস ঠিকই পিছু হটা শুরু করছে। began to retreat into his own contingent, তার যে সাইড, আর্মির সাইড, তার কন্টিনজেন্ট, তার দলের দিকে সে পিছু হটতে লাগলো, টু অ্যাভয়েড ডেথ, নিজের জীবন বাঁচানোর জন্য। তখন হেক্টর দূর থেকে দেখছে, আরে এটা তো অ্যাকিলিস না, দ্যাট ইজ নট অ্যাকিলিস, দ্যাট ইজ পেট্রোক্লাস। তখন হেক্টর দেখলো যে পেট্রোক্লাস আহত অবস্থায় ফিরে যাচ্ছে। তখন হেক্টর মেবি সে মনে করলো যে পেট্রোক্লাসকে হত্যা করার এই সুযোগ। হেক্টরের তখন সামনে অপশন ছিল। অপশন ওয়ান, পেট্রোক্লাস যেহেতু আহত, পেট্রোক্লাস যেহেতু নিরস্ত্র, একেবারে ডিফেন্সলেস, ওর হাতে কোনো অস্ত্র নাই, শরীরে কোনো বর্ম নাই, কোনো ঢাল নাই, কোনো হেলমেট নাই, পেট্রোক্লাস একদম নিরস্ত্র, ডিফেন্সলেস। সেই অবস্থায় পেট্রোক্লাস আহত, সে চলে যাচ্ছে। হেক্টর কিন্তু তাকে চলে যেতে দিতে পারত, হেক্টর তাকে পালানোর সুযোগ দিতে পারত। কিন্তু হেক্টর তখন খেয়াল করলো যে এই পেট্রোক্লাসের হাতে অনেক সৈন্য নিহত হয়েছে, এমনকি সারপেডন কিছুক্ষণ আগে পেট্রোক্লাসের হাতে নিহত হয়েছে। পেট্রোক্লাস কিছুক্ষণ আগে তার ড্রাইভার, তার যে চ্যারিয়টিয়ার সেব্রায়ানিস, তাকেও হত্যা করেছে। হেক্টর সব মিলিয়ে পেট্রোক্লাসকে ক্ষমা করতে পারলো না। যদিও পেট্রোক্লাস ডিফেন্সলেস ছিল, কিন্তু হেক্টরের মাথায় তখন প্রতিশোধ নেয়ার যে একটা স্পৃহা, সেটা কাজ করছে। পেট্রোক্লাস কিল্ড আ ভেরি ইম্পর্টেন্ট ক্যাপ্টেন সারপেডন, অ্যান্ড পেট্রোক্লাস কিল্ড হেক্টরস চ্যারিয়টিয়ার সেব্রায়ানিস। সব মিলিয়ে এই দুজনের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য হেক্টর ঠিকই পেট্রোক্লাসকে আক্রমণ করলো। হেক্টর কিন্তু পেট্রোক্লাসকে ক্ষমা করতে পারলো না। হেক্টর failed to forgive Patroclus. Hector failed to let Patroclus retreat. হেক্টর কিন্তু পেট্রোক্লাসকে পিছু হটতে দিল না। He made his way towards him through the ranks. তখন হেক্টর খুব দ্রুত পেট্রোক্লাসের সামনে এসে হাজির হলো। Coming up and stabbed him with his spear in the lower belly. তার তলপেটে হেক্টর বল্লম ঢুকিয়ে দিল। Driving the bronze clean through, একেবারে ঢুকিয়ে দিল পুরোটা। পেট্রোক্লাসের তলপেট দিয়ে তার যে বল্লম, সেটা পুরোপুরি ঢুকে গেল। এখন আর পেট্রোক্লাস দাঁড়িয়ে থাকতে পারলো না। পেট্রোক্লাস thudded to the ground. পেট্রোক্লাস মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল। Throwing the whole Greek army into consternation. তখন পুরো গ্রিক আর্মি ভয়ে একদম শক্ত হয়ে গেল, নীরব হয়ে গেল, যে কি ঘটলোটা কি। পেট্রোক্লাস পেট্রোক্লাস মারা যাচ্ছে, পেট্রোক্লাস ইজ ডাইং। পেট্রোক্লাসের মৃত্যু মানে এটা গ্রিকদের জন্য কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার, যে যদি অ্যাকিলিস জানতে পারে যে পেট্রোক্লাসের কোনো ক্ষতি হয়েছে, তাহলে তো খবর আছে। এমনিতেই অ্যাকিলিস সে যুদ্ধে আসছে না, যদি জানে সে পেট্রোক্লাস নিহত, পেট্রোক্লাস মারা গেছে, তাহলে তো খুবই অবস্থা করুন। পেট্রোক্লাস, হেক্টর যখন ওকে আঘাত করলো, পেট্রোক্লাস মাটিতে পড়ে গেল এবং পুরো গ্রিক আর্মি ভয়ে থেমে গেল। পুরো মানে হকচকিয়ে গেল সব। পুরো গ্রিক আর্মি একদম ভয়ে চুপ হয়ে গেল। আনারকুলি আইভি দেখতে পাচ্ছেন? Yes, sir. পড়েন তো বাম কলাম। So So, after killing many men himself, Menoe's Menoetius, strong son fell to a close range thrust from Hector. Hector to Patroclus, I Hector
finest spearmen of the war, Spearman, love spearmen of the war-loving Trojans who stand between them and the day of slavery. As for you, uh, vul- vultures, vultures, vultures vultures. are going to eat you on this very spot, miserable which Wretch. even great Aeschylus did not save you. থ্যাংক ইউ। পেট্রোক্লাস মৃত্যুবরণ করছে, ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সো আফটার কিলিং মেনি ম্যান হিমসেলফ, বহু ট্রোজান সৈন্য হত্যা করার পর, মেনয়টিয়াসের স্ট্রং সান, পেট্রোক্লাসের বাবার নাম হচ্ছে মেনয়টিয়াস, মেনয়টিয়াসের স্ট্রং সান ফেল টু এ ক্লোজ রেঞ্জ থ্রাস্ট ফ্রম হেক্টর। হেক্টরের আঘাতে পেট্রোক্লাস মাটিতে পড়ে গেল। পেট্রোক্লাস মাটিতে পড়ার পর হেক্টর পেট্রোক্লাসকে বলছে, আই হেক্টর, ফাইনেস্ট স্পিয়ারম্যান অফ ওয়ার লাভিং ট্রোজানস। হেক্টর নিজের পরিচয় দিচ্ছে যে ট্রোজানদের মধ্যে সে সবচেয়ে চমৎকার বল্লম চালাতে পারে। হু স্ট্যান্ড বিটুইন দেম অ্যান্ড দ্য ডে অফ স্লেভারি। হেক্টর বলছে যে আমি হচ্ছি ট্রোজানদের উদ্ধারকর্তা, আমি ট্রোজানদেরকে তাদের দাসত্বের যুগ থেকে বাঁচাবো। আমি যতদিন বেঁচে আছি, ট্রোজানরা কেউ কোনো ট্রোজান দাসে পরিণত হবে না। অ্যাজ ফর ইউ, হেক্টর পেট্রোক্লাসকে বলছে, অ্যাজ ফর ইউ, vultures are going to eat you on this very spot. Vultures are going to eat you on this very spot. ভালচার মানে কি বলেন তো? ভালচার স্যার শকুন। শকুন। ভালচার মানে হচ্ছে শকুন। হেক্টর পেট্রোক্লাসকে বলছে যে তোমার ডেড বডি, তোমার মৃতদেহ নিতে দেয়া হবে না, তোমার মৃতদেহ এখানেই পড়ে থাকবে, তোমার মৃতদেহকে কবর দেয়া হবে না, দাহ করা হবে না, কোন রকম সংস্কার সৎকার কিচ্ছু করা হবে না, তোমার মৃতদেহ এখানেই পড়ে থাকবে, তোমার মৃতদেহ শকুনে খাবে। The vultures are going to eat you on this spot, miserable wretch. হেক্টর পেট্রোক্লাসকে বলছে মিজারেবল রেচ, হতভাগা। Even great Achilles did not save you. Great Achilles, the mightiest warrior Achilles, সে পর্যন্ত তোমাকে বাঁচাতে পারলো না। এখন এই পার্টটুকুতে খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের লেকচার 3-তে 3 নম্বর লেকচারে হেক্টরকে কিন্তু চিনেছিলাম। হেক্টরের সম্পর্কে আমাদের কিন্তু একটা ধারণা আছে যে হেক্টর খুবই রেসপন্সিবল, খুবই ম্যানলি, আ জেন্টল পারসন। সেই হেক্টর কেমন আচরণ করছে এখানে আমরা একটু দেখি। হেক্টর কেমন আচরণ করছে, হাউ ইজ হি বিহেভিং, এবং এখান থেকে আমরা কি বের করার চেষ্টা করব, বেসিক হিউম্যান ইমোশন। এখানে আমরা কি হিউম্যান ইমোশন পাচ্ছি বলেন তো? যখন হেক্টর পেট্রোক্লাসকে বলছে যে ইয়োর ডেড বডি উইল স্টে হিয়ার, তোমার মৃতদেহ এখানেই পড়ে থাকবে, ভালচারস আর গোইং টু ইট ইউ অন দিস ভেরি স্পট, এখানে আমরা কোন ইমোশনটা পাচ্ছি বলেন তো? স্যার স্লটারিং, বর্বর আর কি, যেটা ইমোশনটা জানতে চাচ্ছি, এখানে কোন ইমোশন আমরা পাচ্ছি? রুথলেস, রাফ, টাফ। রুথলেস, হ্যাঁ, নিষ্ঠুরতা, রাগ, আরেকটা আছে, আরেকটা ইমোশন আপনি মানে স্কিপ করে যাচ্ছেন। হেক্টর, যাকে আমরা এত ভালো একজন মানুষ হিসেবে চিনি, সে এইরকম আচরণ করছে কেন? যখন সে বলছে যে তোমার মৃতদেহ পর্যন্ত নিতে দেয়া হবে না। যুদ্ধে একটা একটা সবাই একটা মানে স্যার, ল পালন করে, সেটা হচ্ছে স্যার রিভেঞ্জ। হ্যাঁ প্রতিশোধ। মানে ইমোশনটা কি এখানে কেউ বের করতে পারছেন না? বেসিক ইমোশনটা কি? আমাদের ইমোশন কি কি ভুলে গেছেন? এখানে ইমোশনটা কি? স্যার অ্যাঙ্গার। অ্যাঙ্গার আছে, আরেকটা আছে, ইগো। দেখেন
স্যার ইগো, হিংসাত্মক। জেলাসি। আচ্ছা, আপনারা আরেকটু ভালো করে খেয়াল করেন, দেখেন কি বলছে। হেক্টর, যাকে আমরা এত ভালো একজন মানুষ হিসেবে চিনি, সে পেট্রোক্লাসকে বলছে যে তোমার মৃতদেহ, তোমার লাশ এখানেই পড়ে থাকবে, তোমার লাশ নিতে দেয়া হবে না, তোমার লাশ নিতে দেয়া হবে না, তোমার লাশ শেয়াল কুকুরে, তোমার লাশ শকুনে খাবে। এখানে অ্যাঙ্গার আছে, এখানে ক্রুয়েলটি, নিষ্ঠুরতা আছে। নিষ্ঠুর আচরণ করছে না? Yes, sir. জি স্যার। আরেকটা খুবই সিরিয়াস ইউনিভার্সাল হিউম্যান ইমোশন আছে, সেটা হচ্ছে হেট্রেড, ঘৃণা। হেট্রেড, পেট্রোক্লাসের প্রতি তার যে ঘৃণা, এই হেট্রেড, এটা কিন্তু বেসিক হিউম্যান ইমোশন। হেক্টর তার যে ঘৃণা, তার হেট্রেডটাকে কন্ট্রোল করতে পারছে না। হেক্টর failed to control his hate. Hatred, তার ঘৃণাটাকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না। বুঝতে পারছেন না? হেট্রেড, ঘৃণা। পেট্রোক্লাসের প্রতি হেক্টরের তীব্র ঘৃণা, তীব্র বিদ্বেষ। রিভেঞ্জ কেন নিচ্ছে? প্রতিশোধ কেন নিচ্ছে? প্রতিশোধ নিচ্ছে কারণ পেট্রোক্লাসের প্রতি তার তীব্র বিদ্বেষ আছে, তীব্র ঘৃণা। সেই হেটফুলনেস, হেট্রেড, এখানে আমরা বেসিক হিউম্যান ইমোশন হিসেবে পাচ্ছি যে ঘৃণা। এই ঘৃণা হেক্টরকে পুরো বদলে দিয়েছে। আমরা লেকচার 3-তে হেক্টরকে অন্য মানুষ পেয়েছিলাম, এখানে পুরোই আলাদা। এত জেন্টল, এত রেসপন্সিবল, সলিড হিউম্যান বিং, সে এত অমানবিক আচরণ কেন করছে? এত নিষ্ঠুরতা কেন দেখাচ্ছে? সো ক্রুয়েল, সো হেটফুল, কেন? দোষটা কার আসলে, আপনারা কেউ বলতে পারবেন? বলতে পারবেন কেউ? স্যার স্যার দুইজনেরই যুদ্ধের আছে এখানে দোষ। হ্যাঁ, যুদ্ধ। যুদ্ধ মানুষকে বদলে দিচ্ছে। যুদ্ধটা অ্যাকচুয়ালি পেট্রোক্লাসের situation. মতো, হ্যাঁ, সিচুয়েশন। যুদ্ধ এমন একটা ভয়ঙ্কর, এমন একটা বিষাক্ত পরিস্থিতি, যুদ্ধ মানুষকে পুরো স্যার প্লাস বদলে দেয়। অ্যাঙ্গারও তো স্যার ছিল এখানে, হ্যাঁ, যে স্যার অ্যাঙ্গার কেন? দুইজনের। কেন রাগ? কারণ যুদ্ধের কারণে, তাই না? সবকিছুর মূলে হচ্ছে যুদ্ধ। ইমেজ অফ ওয়ার, যুদ্ধ মানুষকে বদলে দিচ্ছে। পেট্রোক্লাসের মতো নরম স্বভাবের একজন মানুষ, সে পুরো দানবের মতো আচরণ করছিল। হেক্টরের মতো এরকম সলিড হিউম্যান বিং, সেইখানে এসে নিষ্ঠুর আচরণ করছে, এমন ঘৃণিত আচরণ করছে যে সে মৃতদেহটাকে পর্যন্ত নিতে দেবে না। আর কিছু না হোক, ডেড বডিটাকে তো নিয়ে যেতে দিতে হবে। খুবই অমানবিক হবে যদি তার মৃতদেহটাকে না নিতে দেয়। মানে হেক্টর এখানে যে কাজটা করছে, এটা মোটে উচিত হয়নি। সে দুইটা মারাত্মক ভুল করেছে। মিস্টেক নাম্বার 1, সে পেট্রোক্লাসকে পালাতে দেয়নি। নিরস্ত্র, একদম নিরস্ত্র অবস্থায় সে কাপুরুষের মতো পেট্রোক্লাসকে আঘাত করেছে। পেট্রোক্লাসের কাছে কোনো অস্ত্র ছিল না, হেলমেট ছিল না, বর্ম ছিল না, তার তার ডিফেন্ড করার মতো কিছু ছিল না। হেক্টর তাকে নিরস্ত্র অবস্থায় কাপুরুষের মতো আঘাত করেছে। নাম্বার 2, তার মৃতদেহটাকে সে নিতে দেবে না বলছে। মৃত্যুর আগে, মৃত্যু পথযাত্রী একজন পেট্রোক্লাসকে সে বলছে যে তোমার মৃতদেহ শকুনে খাবে। অন্তত ডাইং হিউম্যান বিং, তার সাথে তো এত অমানবিকতা, এত নিষ্ঠুরতা দেখানো ঠিক না। হেক্টর এখানে যে কাজটা করেছে, এটা তার খুবই ভয়ঙ্কর একটা ভুল। সে মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাসের সাথে খুবই নিষ্ঠুর, অমানবিক আচরণ করেছে। সে তার অ্যাঙ্গার, হেট্রেড, তার যে রাগ, তার যে ঘৃণা, সেটাকে সে কন্ট্রোল করতে পারেনি। মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাসকে সে কোন রকম সহানুভূতি দেখাতে ব্যর্থ হয়েছে, এবং তারও আগে সে নিরস্ত্র পেট্রোক্লাসকে আঘাত করেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে হেক্টরের পতনের কারণ।
দিস ইজ দ্য সেন্ট্রাল রিজন অফ হেক্টরস ডেথ। এই দুটো সিরিয়াস মিস্টেকের কারণে কিন্তু হেক্টরের জীবন প্রদীপ নিভে যাবে খুব তাড়াতাড়ি। স্যার অ্যাকচুয়ালি ওই একিলিসের কাজিনের ডেটটাই অ্যাকিলিসকে জাগায় তুলবে যে হ্যাঁ যুদ্ধে আমাকে যোগদান করতেই হবে এখন, কারণ হ্যাঁ, এটা কিন্তু সবচেয়ে হেক্টরের কাছের এবং ফেভারিট লোক ছিল। হ্যাঁ হ্যাঁ, আর হেক্টরের ভুলটাকে কিন্তু মাথায় রাখবেন। হেক্টরস গ্রেটেস্ট মিস্টেক আপনাদের মিড টার্মের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে হোয়াট ওয়াজ হেক্টরস গ্রেটেস্ট মিস্টেক। তার আসলে ভয়ঙ্কর ভুল দুটো। নাম্বার ওয়ান, হি অ্যাটাকড ডিফেন্সলেস পেট্রোক্লাস, সে অসহায় পেট্রোক্লাসকে আক্রমণ করেছে। এবং হেক্টর বিহেভড ক্রুয়েলি অ্যান্ড হেটফুলি টুয়ার্ডস ডাইং পেট্রোক্লাস, সে মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাসের সাথে খুবই নির্মম, খুবই পাশবিক, খুবই ঘৃণা ভরা আচরণ করেছে। মৃত্যু পথযাত্রী মানুষের সাথে এইভাবে কেউ বিহেভ করে না, অন্তত হেক্টরের মতো মানুষ, যাকে আমরা লেকচার 3 তে একজন পারফেক্ট সলিড হিউম্যান বিং হিসেবে চিনেছি, তার কাছ থেকে আমরা এটা আশা করতে পারি না। যুদ্ধ মানুষকে বদলে দেয় ঠিকই, কিন্তু যুদ্ধ মানুষকে এতটা বদলে দেয়? মানে হেক্টর পেট্রোক্লাস দুইজন মানে আইডিয়াল হিউম্যান বিং, দুইজন আইডিয়াল ফ্যামিলি পার্সন, এত সলিড দুটো মানুষ যুদ্ধের ময়দানে এসে দুজন পুরো পিশাচের মতো আচরণ করেছে। পেট্রোক্লাসও পিশাচের মতো আচরণ করেছে, হেক্টরও পিশাচের মতো আচরণ করেছে। সিচুয়েশন compelled them, situation forced them to behave like monsters. রিয়াদ, শুনতে পাচ্ছেন? জি স্যার। ডান পাশের কলামটা একটু পড়বেন। ফেডিং ফাস্ট ইউ রিপ্লাইড। ওকে স্যার। Fading fast, you replied, charioteer Patroclus, Hector boast loud and long while you can. Zeus and Apollo handed you that victory. They conquered you. It was an easy task. They took the armor from my back. If 20 men like you had confronted me, they would all have fallen to my spear. No, it was deadly destiny and Leto's son Apollo that did for me. Then came a man. Euphorbus, you are the third of them all to kill me. But I will tell you something else. And you bear it in mind, you too. I swear it. Have not long to live. Already you stand in the shadow of death and inexorable destiny, slaughtered at hands of Achilles, the matchless son of Peleus. ওকে, থ্যাংক ইউ। মানে আমরা এই বিষয়টা একটু সাবধানে আপনারা ফিল করার চেষ্টা করেন। ওই যে বিশেষ করে বেসিক হিউম্যান ইমোশনস প্লাস পিকচার অফ লাইফ, এই বিষয়গুলো মাথায় আমরা রাখি, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাস, তার সাথে হেক্টর খুবই অমানবিক, খুবই নিষ্ঠুর এবং ঘৃণা ভরা আচরণ করছে, যেটা আমরা মোটেও মেনে নিতে পারছি না। বিশেষ করে হেক্টরের মতো মানুষের কাছ থেকে আমরা এটা কিন্তু আশা করতে পারি না। হেক্টর যখন পেট্রোক্লাসকে বলছে যে তোমার মৃতদেহ, তোমার লাশ কাউকে নিতে দেয়া হবে না, তোমার লাশ এখানেই পড়ে থাকবে, শকুনে তোমার লাশ খাবে। মৃত্যু পথযাত্রী মানুষের সাথে আমরা এরকম আচরণ মোটেও মেনে নিতে পারি না। আবার সে বলছে গ্রেট অ্যাকিলিস পর্যন্ত তোমাকে বাঁচাতে পারলো না, সে ডাইং পেট্রোক্লাসের সাথে সে এরকম মকিং, উপহাসমূলক কথাবার্তা বলছে। পেট্রোক্লাস তার জবাবে কি বলল? ফেডিং ফাস্ট ইউ রিপ্লাইড, charioteer Patroclus. Hector, boast loud and long while you can. যতক্ষণ পারো গর্জন করো, তর্জন গর্জন করো, তোমার শরীরে যতক্ষণ নিঃশ্বাস আছে তর্জন গর্জন করো, যতক্ষণ পারো ততক্ষণ উল্লাস করো। Zeus and Apollo handed you that victory. তুমি যে বিজয় নিয়ে এত উল্লাস করছো, you do not deserve that victory. তুমি নিজে নিজের যোগ্যতায় সে বিজয় তুমি অর্জন করনি। জিউস and Apollo তোমাকে সেই বিজয়টা হাতে তুলে দিয়েছে। You do not deserve this victory. Zeus and Apollo, they handed you that victory. তারা তোমাকে হাতে তুলে দিয়েছে ভিক্টরিটা। They conquered me. Zeus and Apollo, তারা আমার
ধ্বংসের জন্য দায়ী। এই যে আমি পরাজিত, ডিফিটেড, ইউ ডিড নট ডিফিট মি, তারা আমাকে হারিয়ে দিয়েছে। ইট ওয়াজ অ্যান ইজি টাস্ক, তোমার জন্য তো এটা একদম কোনো কাজই ছিল না। আমি নিরস্ত্র ছিলাম, কোনো হেলমেট, কোনো ঢাল, কোনো বর্ম, বডি আর্মার, কোনো অস্ত্র আমার কিচ্ছু ছিল না, তুমি আমাকে নিরস্ত্র অবস্থায় আক্রমণ করেছো। ইট ওয়াজ অ্যান ইজি টাস্ক। দে টুক দ্য আর্মার ফ্রম মাই ব্যাক, আমরা জানি যে অ্যাপোলো ওর শরীর থেকে যে শরীরে যে আর্মার, বডি আর্মার, সেটা খুলে নিয়েছে। If 20 men like you had confronted me, পেট্রোক্লাস হেক্টরকে চ্যালেঞ্জ করে বলছে যে তোমার মতো 20 জন হেক্টর আমার কিচ্ছু করতে পারতো না। 20 men like you had confronted me, তোমার মতো 20 জন হেক্টর যদি আমাকে আক্রমণ করতো, they would all have fallen to my spear, আমার এই ভয়ঙ্কর বর্ষার হাতে, ভয়ঙ্কর বল্লমে, অস্ত্রের আঘাতে তোমরা সবাই মারা যেতা। No, it was deadly destiny, আমার কপালটাই খারাপ। And Leto's son Apollo that did for me, আমার এই মৃত্যুর জন্য কে দায়ী, কে আমাকে এই নির্মম মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে? অ্যাপোলো, লিটোস সান অ্যাপোলো, আনফেয়ার অ্যাপোলো, দে ডিড দ্যাট ডিড ফর মি। তারপর অ্যাপোলো তো প্রথমে আমার সব খুলে নিয়ে গেল, আমার অস্ত্র ধ্বংস করে দিল। দেন কেম এ ম্যান, এক কাপুরুষ, ইউফরবাস। ইউফরবাস আমাকে পিছন থেকে আমার পিঠে বল্লম ঢুকিয়ে দিয়েছিল। হি ওয়াজ দ্য থার্ড অফ দেম টু কিল মি, তুমি হচ্ছে 3 নম্বরে, তোমার তো কোনো ক্রেডিটই দেওয়া যায় না। তুমি তো কাপুরুষের মতো আমাকে একদম আমার সবচেয়ে দুর্বল মুহূর্তে তুমি আমাকে আক্রমণ করেছো। ইউ আর দ্য থার্ড অফ দেম অল টু কিল মি, মানে তোমাকে কোনো ক্রেডিটই দেয়া যায় না। হেক্টর, তুমি যে এত উল্লাস করছো, এত তর্জন গর্জন করছো, ইউ ইউ ডোন্ট হ্যাভ এনি ক্রেডিট। বাট আই উইল টেল ইউ সামথিং এলস, এত উল্লাস করো না, এত তর্জন গর্জন করো না। I will tell you something else. সিরিয়াস কিছু বলবো, মন দিয়ে শোনো। And you bear in mind, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। You too, I swear it, have not long to live. তুমিও আর বেশি দিন নাই, একদিন, 2 দিন, 2 দিনের মধ্যে তুমি শেষ। Within days you will die. You don't have long to live. Already you stand in the shadow of death. মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাস বলছে যে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি মৃত্যুর ছায়া তোমাকে ঘিরে ধরেছে। ইউ আর অলরেডি ইন দ্য শ্যাডো অফ ডেথ, অ্যান ইনএক্সোরেবল ডেস্টিনি, নির্মম পরিণতি, নির্মম নিয়তি তোমাকে ঘিরে ধরেছে। স্লটার্ড অ্যাট দ্য হ্যান্ডস অফ অ্যাকিলিস, তুমি খুব দ্রুত অ্যাকিলিসের হাতে তোমার মৃত্যু হবে। এখানে কি শব্দটা ব্যবহার করছে আপনারা দেখেন, এখানে কিল্ড শব্দটা ব্যবহার করা হয়নি, এখানে মার্ডার্ড শব্দটা ব্যবহার করা হয়নি, এখানে শব্দ ব্যবহার করা হয়েছে স্লটার্ড। স্লটার্ড, স্লটার শব্দটা আমরা কখন ইউজ করি? গরু, ছাগল, গবাদি পশু, হাঁস, মুরগি যখন আমরা জবাই করি, স্লটার মানে হচ্ছে জবাই করা। অ্যাকিলিস তোমাকে হত্যা করবে না, অ্যাকিলিস তোমাকে জবাই করবে। অ্যাকিলিসের কাছে তুমি গবাদি পশুর মতো, ইউ আর নো ওয়ান, নাথিং। অ্যাকিলিস তোমাকে জাস্ট কচুকাটা করবে, জবাই করবে। You will be slaughtered at the hand of Achilles, the matchless son of Peleus. মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাস, তার মধ্যে যে বিদ্বেষ, শুধুমাত্র হেক্টরের মধ্যে বিদ্বেষ ঘৃণা তাই না, ডাইং পেট্রোক্লাস তার মধ্যেও কিন্তু ভয়ঙ্কর টক্সিক হেট্রেড। The toxic hatred is mutual. হেক্টর যেমন পেট্রোক্লাসের উদ্দেশ্যে তীব্র ঘৃণা প্রকাশ করছে, মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাসও হেক্টরের উদ্দেশ্যে তীব্র ঘৃণা প্রকাশ করছে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে পেট্রোক্লাসের নির্মম পরিণতির জন্য কিছুটা হলেও সে নিজেই দায়ী। আবার হেক্টরের সামনে যে ভয়ঙ্কর পরিণতি আসছে তার জন্য সে নিজেই দায়ী। He himself, they themselves are responsible for their terrible future. তাদের যে নির্মম ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করছে, কারা দায়ী? তারা নিজেরাই দায়ী।
হেক্টর ভয়ঙ্কর কিছু ভুল করেছে, পেট্রোক্লাসও ভয়ঙ্কর কিছু ভুল করেছে। পেট্রোক্লাস অ্যাকিলিসের নির্দেশ অমান্য করেছিল। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা আজকের লেকচারের উদ্দেশ্যটা হচ্ছে এই হেক্টর এবং পেট্রোক্লাস এই দুটো ক্যারেক্টারকে আরেকটু ভালোভাবে বোঝা। আজ আরেকটু ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করব। বিশেষ করে আপনাদের ভাইভার জন্য আজকের স্লাইডটা খুব কাজে লাগবে। বেশ কিছু প্রশ্ন এখান থেকে হবে। স্যার আমাদের ভাইভা কি মিডের আগে হবে মিডের নাকি মিডের স্যার একদম ফাইনালে? না না না, মিডের আগ দিয়েই হবে। মিডের আগ দিয়ে হবে, ধরুন এপ্রিলের ফার্স্ট উইকে হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার কত মার্কস থাকবে? ওকে স্যার। 5 মার্কস। আর স্যার অ্যাসাইনমেন্টও থাকবে সাথে? এটা আপনারা পরে জানতে পারবেন। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের যে টেক্সট, পেজ নাম্বার 472। আমরা যে এই পর্যন্ত পড়ে ফেলেছি। এই যে ম্যাচলেস সানস অফ পিলিয়াস, এই পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। এখন এই যে অ্যাজ হি স্পোক, এখান থেকে রাবিনা দেখতে পাচ্ছেন? রাবিনা, ইয়েস স্যার। স্যার আবার একটু বলবেন কোথা থেকে? এই যে অ্যাজ হি স্পোক হাইলাইট করেছে, এখান থেকে একটু পড়েন। অ্যাজ হি স্পোক। স্যার আমার এখানে হাইলাইট মানে দেখতে পাচ্ছি না। অ্যাজ হি স্পোক, ও সরি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার আপনার স্লাইড আচ্ছা মনে আচ্ছা হয় আচ্ছা, চেঞ্জ করা। এই যে এখন চেঞ্জ হয়েছে, দেখেন। জি স্যার। অ্যাজ হি জি স্যার স্পোক। দেখতে পাচ্ছি। As he spoke, then as he spoke, the ink that is dead in enveloped him. Life left him limbs and took wings from the house of Hades, bewailing its lot and the youth and the manhood it had left behind. But glorious Hector spoke to him again, though he was gone. Patroclus, why props, sir? What's the spelling, sir? কোনটা, কোন লাইনটা Patroclus, পড়ছে? why হোয়াই প্রফেসি। prophecy and early end for me? Who knows? Achilles, son of lovely haired Thetis. Many still get their first dispatched with a blow from my spear. With these words, Hector put his foot on Patroclus to withdraw his bronze spear from the wound, and thrown the body of it to lie face upward on the ground. Without a pause, he went after Automedon, Achilles, godlike attendant, with his spear. He was angered to hit him, but Automedon was carried out of harm's way by his speedy, immortal horses, the splendid gift that Peleus had received from the gods. থ্যাংক ইউ। Welcome, sir. ওকে, এখন আমরা কি পাচ্ছি? আমরা মূলত এখানেই আমাদের আজকের আলোচনা শেষ করে দেব। We will end our discussion on this point.
মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাস কিন্তু হেক্টরকে পুরো অভিশাপ দিয়ে যাচ্ছে যে তুমি খুব দ্রুত অ্যাকিলিসের হাতে জবাই হবে, অ্যাকিলিস তোমাকে একদম ধ্বংস করে ফেলবে। কথা বলতে বলতেই দ্য এন্ড, দ্যাট ইজ ডেথ, এনভেলপড হিম, সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই কথা বলতে বলতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। লাইফ লেফট হিজ লিম and took wing for the house of Hades. তার শরীরের থেকে তার আত্মাটা উড়ে হেইডেস পরকালের উদ্দেশ্যে পাড়ি জমালো। Bewailing its lot and the youth and the manhood it left behind. চমৎকার অপূর্ব শরীর ফেলে তার আত্মাটা ছেড়ে চলে গেল। আত্মা ছাড়া শরীরের তো মূল্য নাই, আত্মা ছাড়া শরীর মূল্যহীন। হেক্টর তখনও জানে না যে এই কথা বলতে বলতেই পেট্রোক্লাস মৃত্যুবরণ করেছে, সে মরে গেছে। বাট গ্লোরিয়াস হেক্টর স্পোক টু হিম অ্যাগেইন দো হি ওয়াজ গন। মৃত পেট্রোক্লাসকে উদ্দেশ্য করে হেক্টর বলছে, পেট্রোক্লাস, why prophecy an early end for me? পেট্রোক্লাস, তুমি এত দ্রুত আমার মৃত্যু কামনা করছো কেন? Who knows? কে জানে, অ্যাকিলিস, son of lovely head Thetis, may still get the first. এমনও হতে পারে যে আমার আগে অ্যাকিলিসই মৃত্যুবরণ করবে। Dispatched with a blow from my spear, হয়তো আমারই বল্লমের আঘাতে অ্যাকিলিস মৃত্যুবরণ করবে আমারই হাতে। এমনও তো হতে পারে যে অ্যাকিলিস আমার আগে মৃত্যুবরণ করবে। কিন্তু হেক্টর কার সাথে কথা বলছে? পেট্রোক্লাস তো নেই, পেট্রোক্লাস ইজ ডেড। এই কথা বলতে বলতে, with these words হেক্টর put his foot on Patroclus. এই কথাটা বলে হেক্টর পেট্রোক্লাসের লাশের উপর তার পা রাখলো, যেটা মোটেও সম্মানজনক না। It is not appropriate at all in any manner. কোনোভাবেই এটা কোনো সম্মানজনক বা ফেয়ার কোনো কাজ না। পেট্রোক্লাস, মৃত পেট্রোক্লাসের মৃতদেহের উপর সে পা রাখছে। It is very, very insulting towards the dead body. মৃতদেহের উপর কখনোই পা রাখতে হয় না। হেক্টর পেট্রোক্লাসের মৃতদেহের উপর পা রাখছে। Hector put his foot on Patroclus to withdraw his bronze spear from the wound. পেট্রোক্লাসের উপর পা রেখে সে তার বল্লমটা টেনে বের করছে। And trod the body of it. তারপর মৃতদেহটাকে ধাক্কা দিয়ে, পা দিয়ে ধাক্কা দিয়ে, লাথি দিয়ে ধাক্কা দিয়ে সামনে পাঠিয়ে দিল। সে শুধুমাত্র মৃতদেহের উপর পা রেখেছে তাই না, তারপর সে তার মৃতদেহটাকে পা দিয়ে লাথি দিয়ে ফেলে দিল। To lie face upwards on the ground. তখন পেট্রোক্লাসের মুখটা আকাশের দিকে। Then without a pause, তারপর কোন রকম বিরতি ছাড়াই, he went after Automedon. পেট্রোক্লাসের সাথে আরেকজন এসেছিল, অটোমেডন। এই অটোমেডন হচ্ছে অ্যাকিলিসের অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট। হেক্টর টার্গেট করলো যে পেট্রোক্লাস ফিনিশড, এখন অটোমেডনকে হত্যা করতে হবে, কিন্তু অটোমেডন পালিয়ে যেতে সক্ষম হলো। যদিও হেক্টর was eager to hit him, but Automedon was carried out of harm's way by his speedy immortal horse. তার যে দ্রুতগামী ঘোড়াগুলো ছিল, এগুলো ছিল অমর, ইমমর্টাল। এই ঘোড়ার উপরে চড়ার সাথে সাথে ঘোড়াগুলো দৌড়ে অটোমেডনকে হেক্টরের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে চলে গেল। এই ইমমর্টাল হর্স, these are the splendid gift that Peleus has received from the gods. অ্যাকিলিসের বাবা পেলিয়াস এই ঘোড়াগুলোকে উপহার পেয়েছিল গডস এর হাত থেকে। এটা উপহার পেয়েছিল। অ্যাকিলিস সেই ঘোড়াগুলোকে ব্যবহার করছে এখনো। এখন আজকে আমরা এই জায়গায় থামবো, আমরা এখানেই থামবো। আজকে আমরা কি ফোকাস করলাম? আজকে আমাদের ফোকাসটা কি ছিল? আমাদের
ফোকাস হচ্ছে ডেথ অফ পেট্রোক্লাস। অ্যাকিলিসের সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের, সবচেয়ে আদরের মানুষ পেট্রোক্লাস, সে নির্মমভাবে হত্যার শিকার হলো, নির্মমভাবে নিহত হলো, এবং তার মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাস এবং পেট্রোক্লাসের লাশ দুয়ের সাথেই হেক্টর খুব নির্মম অত্যাচার করলো, নির্মম আচরণ করলো। আজকে আমরা কি বোঝাতে চেয়েছি? আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে যুদ্ধ মানুষকে কিভাবে পাল্টে দেয়। পেট্রোক্লাস, হেক্টর, এদের মতো মহান, এদের মতো আইডিয়াল পার্সোনালিটি, তাদেরকে কিভাবে যুদ্ধ বদলে দেয়, তাদেরকে কিভাবে যুদ্ধ অন্য একটা মানুষে পরিণত করে। যুদ্ধের ময়দানে ঢোকা মাত্র পেট্রোক্লাস সম্পূর্ণ অন্য একজন, সেই ভদ্র, নম্র, অমায়িক, সহমর্মী, নরম স্বভাবের পেট্রোক্লাস যুদ্ধের ময়দানে ঢোকার সাথে সাথে সে কিলিং মেশিন, মনস্টার, দানবের মতো আচরণ করছে, একের পর এক সৈন্য কচুকাটা করছে, তার এক একটা আঘাতে ট্রোজান সৈন্যরা মৃত্যুবরণ করছে, মৃত্যু যেন তার কাছে ছেলে খেলার মতো। আর হেক্টর, যাকে আমরা এত মহান হৃদয়ের অধিকারী, যাকে এত রেসপন্সিবল ফ্যামিলি পার্সন হিসাবে আমরা পেয়েছি, সে কিনা একদম নিরস্ত্র, অসহায়, ডিফেন্সলেস পেট্রোক্লাসকে এইভাবে কাপুরুষের মতো আক্রমণ করলো। সে কিনা মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাসের সাথে এরকম নির্মম, নিষ্ঠুর আচরণ করলো। তারপর সে যখন মৃত্যুবরণ করলো, তার মৃতদেহের উপর সে পা রাখলো, পা দিয়ে আবার লাথিও দিল। তাহলে হেক্টর পর্যন্ত সে বদলে যাচ্ছে, যুদ্ধের ময়দানে এসে হেক্টরের মতো একজন মানুষ, সে পর্যন্ত এরকম নিষ্ঠুর মানুষে বদলে যাচ্ছে। যুদ্ধ এমনই ভয়ঙ্কর, যুদ্ধ এমনই ভয়ঙ্কর, মানে বিভৎস একটা জায়গা, যেখানে মানুষ তার নিজের চরিত্রের ভালো দিকগুলোকে আর রক্ষা করতে পারে না। তার ভেতর থেকে দানব, হিংস্র পশু বের হয়ে আসে। তাহলে আজকে আমরা কি কি পেয়েছি আমরা লিস্ট করি। নাম্বার 1, আমরা পেট্রোক্লাস এবং হেক্টর এই দুটো ক্যারেক্টার সম্পর্কে জেনেছি। নাম্বার 2, আমরা এখানে ডায়লগের মধ্যে বেসিক হিউম্যান ইমোশন খুঁজে বের করার চেষ্টা করেছি। নাম্বার 3, যুদ্ধ কিভাবে এই দুজন মানুষকে বদলে দেয় সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি। ইমেজ অফ ওয়ার, যুদ্ধের ছবি। আজকে পুরো লেকচারটাতেই কিন্তু যুদ্ধ চলছে, হত্যাযজ্ঞ চলছে, ভয়ঙ্কর হত্যাযজ্ঞ, রক্তপাত চলছে চলছে। এবার আপনাদের কাছ থেকে মতামত জানতে চাচ্ছি। আফরোজা, বলেন তো পেট্রোক্লাসের প্রতি আপনার মন্তব্য কি? এই যে পেট্রোক্লাসের নির্মম পরিণতি, এই বিষয়ে আপনার মতামত কি? স্যার, ফার্স্ট অফ অল আমরা দেখেছি যে পেট্রোক্লাস কেমন জেন্টল একজন পার্সন ছিল। সে কত মানে নরম হৃদয়ের মানুষ ছিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে আসার পর সে টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে এবং সে মানে খুবই হিংস্র হয়ে গিয়েছে। এবং যুদ্ধক্ষেত্রে দেখা গিয়েছে যে সে তার 3 টাইমসে সে আই মিন 9 জন মানুষকে হচ্ছে মেরে ফেলেছিল। সো সে সেখানে খুবই লাইক তার যে রাগ বা ক্ষোভ সবকিছু প্রকাশ করে সে সবার উপরে হচ্ছে মানে আই মিন সবাইকে মেরে ফেলেছে। কিন্তু একটা সার্টেন টাইমে আসার পর তাকে হচ্ছে গড অ্যাপোলো এসে তাকে সাবধান করার চেষ্টা করেছিল যে তুমি এখন সাবধান হয়ে যাও, এখন আর তুমি সামনে এগিয়েও না। কিন্তু সে আসলে সেই গডের কথা অমান্য করে সে মানে সরি, যুদ্ধের যে নেশা সেটাতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে সে সেখানে একিলিস এবং অ্যাপোলো গড দুজনের কথাই সে অমান্য করে সামনে এগিয়ে গিয়েছিল। সো যার কারণে তার এই পরিণতিটা আর কি হয়েছিল। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ Yes, ভেরি sir. মাচ। Yes, sir. আচ্ছা, ইমন, ইমন শুনতে পাচ্ছেন? Yes, sir. এই যে হেক্টরের যে ভয়ঙ্কর নিষ্ঠুর আচরণ, এই আচরণ সম্পর্কে আপনার মতামত কি? হেক্টরের মতো এত ভালো মানুষ, সে কেন এরকম আচরণ করলো আপনার কি মনে হয়? Uh, Sir, from my point of view, I'll say that both of the characters, Hector and Patroclus, they both have failed to control the power in wartime. And কন্ট্রোল দেয়ার ইমোশন। yes, sir, and also power. আচ্ছা, কিরকম And একটু বলেন তো? স্যার তাদের ক্ষমতাটা স্যার পাওয়ার পর স্যার সব তারা ভুলে গিয়েছিল যে মানে যে সিম্প্যাথি যেমন না আমরা মানে আপনি ফোকাস করেন ইমন, আপনি ফোকাস করেন হচ্ছে যে কেন হেক্টরের মতো এত ভালো একজন মানুষ এরকম নিষ্ঠুর এরকম আচরণ করলো, অমানবিক আচরণ করলো মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাসের সাথে। হেক্টর এরকম নির্মম আচরণ কেন করলো? সাধারণত মৃত্যু পথযাত্রী যদি কেউ থাকে, সে আমার যত বড় শত্রুই হোক না কেন, মৃত্যু পথযাত্রী সে মৃত্যুবরণ করছে, তখন কিন্তু তার সাথে আমরা ভালো আচরণ করার চেষ্টা করি, তাই না? ইয়েস স্যার। স্যার যুদ্ধক্ষেত্রের পরিবেশটাই মনে হয় যে হিংস্র টাইপের থাকে, লং এই জন্য টার্ম ধরে এরকম যে ওরা হয়ে গেছে। এই যুদ্ধটা কন্টিনিউ করতেছে, এর ফলে যে যে হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, মানসিক গুড। ওইটাকে কি বলে, মানে ডিপ্রেশন বলি, হ্যাঁ, ভেরি গুড। মানে মানসিক ভাবে আর কি তখন আর হ্যাঁ, নেগেটিভিটি, এদের স্যার মধ্যে যে বিতৃষ্ণা, স্যার বিদ্বেষ। প্লাস হিউম্যান হচ্ছে অ্যাক্টিভিটি এখানে গুলো আর থাকে না। হ্যাঁ, আফরোজা বলেন। স্যার হ্যাঁ, আফরোজা স্যার আগে বলেন। এখানে জি স্যার স্যার এখানে ওই যে আরেকটা রিজন ছিল, বিকজ স্যার পেট্রোক্লাস হচ্ছে ওই যে ইসের ওর নাম কি হেক্টরের হচ্ছে যে বড় একজন নেতা ছিল, তাকে এবং হচ্ছে তার সার্পেডন, হ্যাঁ সার্পেডন এবং হচ্ছে তার যে হর্স রাইডার যে ছিল ড্রাইভার, তাকে হ্যাঁ হচ্ছে খুন করেছিল, যে মেজর দুইজন পার্সন ছিল। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, এইটার রাগের এরা দুজন কারণে আবার হেক্টরের খুব কাছের মানুষ ছিল। কাছের মানুষ ছিল, জি স্যার, যার কারণে এইটা রাগের প্রতিশোধটা আর কি সে পেট্রোক্লাসের উপর তাহলে নিয়েছিল। প্রতিশোধ, দেখেন এটা একটু মাথায় রাখেন যে প্রতিশোধের স্পৃহা, জি স্যার। রিভেঞ্জের যখন আমাদের উপর পড়ে তখন কিন্তু আমরা অনেক খারাপ কাজ করে বসি। প্রতিশোধের নেশায় আমরা অনেক অন্যায় কাজ করে ফেলি। নীলিমা বলেন, নীলিমা কি জন্য বলতে চাইছিলেন? স্যার আসলে আমি একটা পয়েন্ট হ্যাঁ এড প্লিজ করতে চাচ্ছিলাম প্লিজ। যে দেখা গেছে যে আমরা এখন যেরকম অ্যাক্ট করতেছি হয়তো আমাদের সিচুয়েশনটা ওইরকম না, তার জন্য আমরা খুব ভালো মানে মহৎ ভাবে অ্যাক্ট করতে পারতেছি, বাট যখন আমরা খারাপ সিচুয়েশনে পড়বো তখন যে আমরা একইভাবে অ্যাক্ট করবো কিনা এটা সন্দেহ আছে। ভেরি গুড। আমি একটা কথা শুনেছিলাম আমার প্রিভিয়াস একটা কোর্সে আচ্ছা, সোশিওলিঙ্গুইস্টিকে, তখন শরীফা ম্যাম বলেছিল যে লাইক আমরা তো ইজিলি দেখা গেছে যে একটা পজিটিভিটি লাইফ জাজ করি, বাট দেখা গেছে যে ওই সিচুয়েশনে ও কি করেছিল, কি জন্য করেছিল সেটা তো আমরা জানি না। হ্যাঁ সেম সিচুয়েশন বেস, সিচুয়েশন যখন এরকম আসবে তখনও যে আমরা ওইরকম একটা নেগেটিভ অ্যাকশন নিব কিনা, সিচুয়েশন যদি নেগেটিভ হয়ে যায় আমাদের মেন্টালিটি যে নেগেটিভ হবে কিনা সেটা তো আমরা আগে থেকে বলতে পারি না। তাই ভেরি গুড। অনেকে মানে ভালো মেন্টালিটি থাকলেও অনেকের মহৎ উদ্দেশ্য থাকলেও বাট সিচুয়েশন যখন ওরকম হয়ে যায় তখন আমাদের মানে অ্যাকশন গুলো সেই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। সেটাও ঠিক আছে। হ্যাঁ, এখানে আমরা বারবার কিন্তু ওই পয়েন্টে চলে যাচ্ছি যে যুদ্ধ কতটা ভয়ঙ্কর, যুদ্ধ এতটাই ভয়ঙ্কর, সে যত ভালো মানুষই হোক না কেন, পেট্রোক্লাসের মতো ভালো মানুষ হোক না কেন, হেক্টরের মতো ভালো মানুষ হোক না কেন, যুদ্ধ এতটাই বিষাক্ত, যুদ্ধ এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি করে যে ফেরেশতার মতো মানুষও মনস্টার হয়ে উঠতে পারে। এটাই তো বলতে চাচ্ছেন? ইয়েস স্যার, মানে জি স্যার। নেগেটিভ সিচুয়েশন নেগেটিভ হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে এই বিষয়টা আমরা মাথায় রাখি। আর তবু আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে। যুদ্ধক্ষেত্রটা এরকম যে মহৎ মানুষকেও হিংস্র হ্যাঁ মানে করে তোলে, হ্যাঁ হিংস্র হ্যাঁ মানুষ মতো করে। হ্যাঁ হ্যাঁ এই জন্যই স্যার এরকম মানে মৃত লাশের উপরে পা হ্যাঁ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেটা ঠিক ডিবেট আছে। থাকে না। সেটাই, এটাও ঠিক আছে। আরেকটা জিনিস আপনারা রাখবো যে দে আর গেটিং হোয়াট দে ডিজার্ভ। পেট্রোক্লাস সেটাই পেয়েছে যেটা সে ডিজার্ভ করেছে।
অ্যাকিলিস এত বারবার নিষেধ করা সত্ত্বেও সে বাউন্ডারিও অতিক্রম করলো, যুদ্ধেও নিযুক্ত হলো এবং একের পর এক ট্রোজান সৈন্যকে হত্যা করতে লাগলো। মানে অ্যাকিলিসের সমস্ত নির্দেশ সে অমান্য করেছে। শুধু তাই না, তারপর অ্যাপোলো তাকে নিষেধ করেছে, অ্যাপোলো গডকে সে কোন রকম পাত্তাই দেয় নাই। তার মানে লিমিটেশন পেট্রোক্লাস, ক্রস করেছিল। হ্যাঁ পেট্রোক্লাস ওকে বারবার, মানে তার পেট্রোক্লাস বারবার, পাওয়ারের মোহ। হ্যাঁ যুদ্ধের নেশা, তার শক্তির নেশায় সে অন্ধ হয়ে গিয়েছিল। বারবার মনে করিয়ে দেওয়ার পরেও, ইন স্পাইট অফ ফ্রিকুয়েন্ট ওয়ার্নিং, তারপরও সে এগিয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে পেট্রোক্লাস তার এই পরিণতির জন্য নিজেই বেশিরভাগ ক্ষেত্রে দায়ী। আর হেক্টর, তার যে ভবিষ্যতে একটা নির্মম পরিণতি অপেক্ষা করছে, তার জন্য সে নিজে দায়ী। যুদ্ধের পরিস্থিতি তো আছেই, প্লাস সে কিন্তু নিজের ঘৃণা, তার বিদ্বেষ, হিংস্রতা, সেটাকে সে, বর্বরতা, এটাকে সে কন্ট্রোল করতে পারছে না। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, সে নিজেকে সামলাতে পারছে না নিজের রাগকে কন্ট্রোল করতে। নিজে তার যে কাছের মানুষদের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য সে কিন্তু হিংস্র হয়ে উঠছে। সে কিন্তু ভয়ঙ্কর জন্তুর মতো হিংস্র হয়ে উঠছে। সে ডাইং পেট্রোক্লাস, মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাসের সাথে সে খুবই অমানবিক আচরণ করছে। মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাসকে সে বলছে যে তোমার লাশ এখানেই পড়ে থাকবে, তোমার মৃতদেহ শকুনে খাবে। তারপর তার আগে যে তাকে, মানে হেক্টরের সামনে কিন্তু সুযোগ ছিল, হেক্টরের সামনে সুযোগ ছিল যে পেট্রোক্লাস, তার হাতে না আছে অস্ত্র, তার শরীরে না আছে কোনো রকম ঢাল, কোনো তলোয়ার নাই, তার শরীরে কোনো বর্ম নাই, কোনো বডি আর্মার খুলে পড়ে গেছে, তার মধ্যে তার পিঠে জখম, ইউফরবাস এসে তার পিঠের মধ্যে বল্লম ঢুকিয়ে দিয়েছে। ওইরকম একটা, মানে গুরুতর আহত, ওইরকম গুরুতর আহত একজন সৈনিক, নিরস্ত্র, অসহায়, ডিফেন্সলেস, তাকে সে কাপুরুষের মতো আক্রমণ করেছে। এটা আমরা বলতে পারি যে প্রতিশোধের নেশায় সে অন্ধ হয়ে গিয়েছিল, মানলাম। প্রতিশোধের নেশায় সে অন্ধ, মানলাম। কিন্তু তাই বলে সে নিজেকে কি একটু, মানে মানুষের মধ্যে হিউম্যানিটি একটা ব্যাপার আছে, তাই না? এখন প্রতিশোধের নেশায় মানুষ যদি ইনহিউম্যান আচরণ করে, যদি অমানবিক আচরণ করে, মনস্টার মতো আচরণ করে, কাপুরুষের মতো আচরণ করে, সেটা তো আমরা আসলে মেনে নিতে পারি না। হেক্টর যে কাজটা করেছে, এই কাজটায় সিরিয়াস কিছু ভুল আছে। নাম্বার ওয়ান, সে একদম নিরস্ত্র, অসহায়, গুরুতর আহত অবস্থায় পেট্রোক্লাসকে আক্রমণ করেছে। নাম্বার টু, তার মৃতদেহটাকে সে নিতে দেয়নি। নাম্বার থ্রি, তার মৃতদেহ ওখানেই পড়ে থাকবে এবং সে মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাসের সাথে অমানবিক আচরণ করেছে। তারপর তার আত্মা যখন শরীর থেকে বের হয়ে গেছে, যখন পেট্রোক্লাস মৃত, তখন তার গায়ে পা দিয়ে সে তার বল্লমটা বের করেছে এবং পায়ে লাথি দিয়েছে। মানে সব মিলিয়ে আসলে এই জায়গায় এসে আমরা অবাক হয়ে যাই যে হেক্টরকে আমরা যেভাবে পেয়েছি, হেক্টর ক্যারেক্টারটাকে আমরা যেভাবে চিনি, সে তো আসলে এরকম আচরণ করছে না, এরকম তো আচরণ করার কথা না। স্যার, হ্যাঁ স্যার আই রাবিনা থিঙ্ক বলেন। যুদ্ধের ময়দানে যে স্যার, মানে যে হিংস্রতা বা হচ্ছে গিয়ে যেই, তারপর তাকে মারার পর মারার যে মানে ঘৃণাটা, যে হ্যাঁ তার যে সবচেয়ে কাছের জিনিসগুলো যারা ছিল তাদেরকেও মানে মেরে ফেলেছে। তো এই জন্য স্যার ঘৃণা প্লাস এই যুদ্ধের ময়দানে হিংস্রতা সব মিলিয়ে তার মধ্যে যে হিউম্যানিটিটা ছিল স্যার, সেটা পরে আর ছিল না। কিছুক্ষণের জন্য আর কাজ করছিল না, তাই তো? জি স্যার। স্যার এটা কি ওয়ান কাইন্ড অফ, তাহলে হেক্টরের সাথে যেটা হলো তো কার্মা বলা যায়, যে ওর কাজের ফল ও ভোগ করেছে পরে, কারণ ওর হ্যাঁ লাশের সাথেও তো একই কাজ লাস্ট পর্যন্ত হয়েছে। হ্যাঁ, ভেরি গুড, এটা আমরা আসবো। পেট্রোক্লাস যেমন কার্মা, ইনস্ট্যান্ট কার্মা ভোগ করছে, হেক্টরও তার কার্মাটা কিছুদিন পরে ভোগ করবে। as you sow, so shall you reap, tit for tat, যেমন কর্ম তেমন ফল। ওকে, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনাটা মূলত আমাদের, মূলত এখান থেকে আমরা মিড টার্মের বেশ কিছু পাবো উপাদান, আর ভাইবার জন্য তো এখানে আমরা আছি।
আরো কি কিছু যদি আপনারা আলোচনা করতে চান করতে পারেন, না হলে আমরা আজকের ক্লাস আস্তে আস্তে র্যাপ আপ করে দেব, শেষ করে দেব। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আপনারা ভালো থাকেন সবাই, টেক কেয়ার, থ্যাংক ইউ। ভাইভা কি আমাদের থ্যাংক হ্যাঁ বলেন। স্যার ভাইভা কি এপ্রিলের ফার্স্ট উইকে হবে? হ্যাঁ, এপ্রিলের ফার্স্ট উইকে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে 10 দিন সময় দিব। স্যার আপনি 10 দিন আমাদের সময় পাবেন। মিডের আগে কি শুধু ভাইভাটাই হবে আর অ্যাসাইনমেন্ট? মিডের আগে ভাইভা হবে, আর মিডের পর একটা আমি মানে গ্রুপ ডিসকাশনের আয়োজন করব মিড পরীক্ষার পরে। গ্রুপ ডিসকাশনে 5 আর আপনাদের ভাইভাতে 5, এই 10 মার্ক হচ্ছে আমি আগে নিয়ে নিব, তার বাকি 15 পরে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, থ্যাংক ইউ। আজকে অনেক অনেক সুন্দর আলোচনা হয়েছে, ভবিষ্যতে কিন্তু আরো করতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। ওকে, মানে আমরা এনজয় করার চেষ্টা করব, যতটুকু পারি আমরা এনজয় করার চেষ্টা করব। টেক কেয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।